আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? দেখা হয়ে গেল আমাদের অ্যাকাউন্টিং ফি সিরিজের আজকের সেকেন্ড ক্লাস। বেসিক্যালি আমাদের সিরিজটা 2 ক্লাসের ছিল। এই 2 দিন আগে একটা ক্লাস হয়েছে, আজকে একটা ক্লাস হচ্ছে। এই ক্লাসে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ভাই, আমাদের নগদান বই। নগদান বইয়ের মধ্যে বেসিক্যালি নগদান বইকে ভাই 4 ভাগে ভাগ করা যায়। 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা, আর একটা কি ভাইয়া, খুচরা নগদান বই। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা খুচরা নগদান বই যাবো না। আজকের ক্লাসে আমরা 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা এই 3টা নগদান বই নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা কি রেডি এই আলোচনাটা শোনার জন্য? বিলিভ মি, আজকের ক্লাসটা করার পরে আমাদের নগদান বই রিলেটেড যত কনফিউশন বা যত ধরনের গ্যাঞ্জাম আছে মাথার ভিতরে, সেই জিনিসগুলো কি হয়ে যাবে ভাইয়া, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা এখন লিখছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা এখন আসো নতুন করে জয়েন করছো তাদেরকে আসসালামু আলাইকুম। ওকে, সো আমরা ক্লাসে শুরু করে দিই। সো আজকে ক্লাসের টপিক কি? টপিক হচ্ছে আমাদের ভাইয়া এই নগদান বই। সো নগদান বইয়ের মধ্যে আজকে আমরা কি কি শিখবো যদি আমরা একদম প্রি ডিফাইন করে বলি। 1 ঘরা, এই লাল কালি কেন, হলুদ কালি, 2 ঘরা, 3 ঘরা। খুচরাটা আজকে আমরা শিখবো না, বাট নগদান বইকে যে 4 ভাগে ভাগ করা হয় সেই জিনিসটা এখানে আমরা জানলাম। এটা অনেক এমসিকিউ তে জিজ্ঞাসা করা হয়, নগদান বইকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরাটা খুচরা। খুচরা নগদান বইটা আমরা আজকে ক্লাসে শিখবো না। আজকে ক্লাসে আমরা 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরাটাই ভালো মতো মনোযোগ দিয়ে শিখবো। ওকে, আর নগদান বই করার আগে কিছু প্রি রিকুইজিট আছে। সেই প্রি রিকুইজিটের একটা পার্ট হচ্ছে আমাদের জাবেদার কনসেপ্টটা একটু হলো একটু বেশি ক্লিয়ার থাকা লাগবে। তা না হলে কোন এন্ট্রি কোথায় কেন কিভাবে বসতেছে সেই পার্টটা এসে আমরা একটু হইলেও প্যারা খেয়ে যাবো। আর এখান থেকে যেহেতু আমাদের ফুল সিলেবাসে এক্সাম হবে, ফুল সিলেবাসে নগদান বই থেকে সাধারণত যখন ফুল সিলেবাস থেকে প্রশ্ন হইতো সেই তখন থেকে একটা করে কোয়েশ্চেন থাকতো। সো আজকের ক্লাসে আমাদের মিনিমাম 4 মার্কের অ্যান্সার কভার করা পসিবল হবে যদি আমরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা করি। ওকে, সো এবার আমরা ক্লাসে শুরু করে দিই কোনো ধরনের কোনো ফার্দার কথা না বলে। সো নগদান বইয়ের ধারণা কনসেপ্টের মধ্যে কি বলা আছে ভাইয়া? কি বলা আছে? ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যেসব লেনদেন হয়ে থাকে তা নগদ ও ধারে উভয় হইতে পারে। একটা বিজনেসে প্রতিদিন যে লেনদেন গুলো হয় সেই লেনদেনটা নগদও হইতে পারে, ধারেও হইতে পারে। ঠিক আছে? এখন কোয়েশ্চেন ইজ, আমরা নগদান বইতে কোন ধরনের লেনদেন নিয়ে কাজ করব ভাইয়া? আমরা নগদান বইতে অন এন্ড অনলি নগদ বা চেকের মাধ্যমে যে লেনদেন গুলো হয়েছে সেই লেনদেন গুলো নিয়ে কাজ করব। নগদ বা চেকে যে লেনদেন গুলো হয় নাই, অর্থাৎ যে লেনদেন গুলো ধারে হয়েছে বা যে লেনদেন গুলো জাবেদা করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব আসবে না, সেই লেনদেন গুলো আমার নগদান বইয়ের মধ্যে কি হবে না ভাইয়া? আসবে না। গত ক্লাসে আমরা নগদ প্রাপ্তি নগদ প্রদান শিখেছিলাম। নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে আমাদের একটা পার্ট ছিল নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে কে কে আসে না? যে সকল লেনদেন ধারে করা হয়েছে সেই সকল লেনদেন আসে না। যে সকল লেনদেনে জাবেদা করলে ব্যাংক নগদান হিসাব বা ব্যাংক হিসাব পাওয়া যাবে না, সেই সকল লেনদেন আমার নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে আসে না। ইভেন সেম লজিক আমাদের নগদান বইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। যে সকল লেনদেনে জাবেদা করলে নগদান বা ব্যাংক হিসাব পাওয়া যাবে না সেই সকল লেনদেন আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। বাট নগদান বই আর নগদ প্রাপ্তি প্রদানের একটা বেসিক ডিফারেন্সের জায়গা হচ্ছে নগদান বইয়ের মধ্যে কন্ট্রা এন্ট্রি আসে আর নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে কন্ট্রা এন্ট্রি আসবে না। এটা আমরা মাথায় রাখবো। ওকে, সেকেন্ড আমাকে বলছে ব্যবসা প্রতিষ্ঠান যেসব লেনদেন হয় নগদ অর্থ প্রাপ্তি এবং নগদ প্রদান হয় সে সকল লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে তারা জিনিসটা হচ্ছে যেটা তোমাদের এতক্ষণ ধরে বললাম সেই জিনিস লেখা আছে। যে সকল লেনদেনে জাবেদা করলে নগদান বা ব্যাংক হিসাব পাওয়া যায় অন এন্ড অনলি সেই সকল লেনদেনই আমার কোথায় আসে ভাইয়া? নগদান বইয়ের মধ্যে আসে। এরপরে নগদান বইতে কোনো প্রকার ধারে লেনদেন লিপিবদ্ধ করা হয় না, কোনো ধারে লেনদেন লিপিবদ্ধ করা যাবে না বা হয় না, এটা এখানে বলা আছে। ওকে, জাস্ট কোন ধরনের লেনদেন আসবে? নগদ, আর চেকের মাধ্যমে লেনদেন হলে সেটা নগদ দান বইয়ের মধ্যে আসবে। এরপর যদি আমি সেকেন্ডে যে নগদান বই খতিয়ানের মতো ডেবিট দিক ক্রেডিট দিক থাকে, ডেবিট দিকে সকল প্রকার প্রাপ্তি। অলওয়েজ মনে রাখবা ডেবিট দিক কার দিক ভাইয়া? ডেবিট দিক হচ্ছে প্রাপ্তির সাইড। আর ক্রেডিট দিক ভাই কার সাইড? ক্রেডিট দিক হচ্ছে কার দিক ভাইয়া? ক্রেডিট দিক হচ্ছে আমাদের প্রদানের সাইড। ডেবিট দিকে প্রাপ্তিগুলো আসে আর ক্রেডিট দিকে কারা কারা আসে ভাইয়া? ক্রেডিট দিকে আমাদের প্রদানগুলো আসে। প্রাপ্তি মানে কি? যে কোনো লেনদেন দ্বারা যদি টাকা পকেটে আসে সেটাই আমার জন্য কি ভাবে? প্রাপ্তি। ঠিক আছে? টাকা বা চেক মানে টাকা বা ব্যাংকের মাধ্যমে টাকা মানে যদি আমার পকেটে টাকা মানে ব্যবসার পকেটে টাকা আসে সেটাকে আমরা কি বলি? প্রাপ্তি বলি। আর টাকা চলে গেলে সেটাকে আমরা কি বলি ভাইয়া? প্রদান বলি। ওকে, আমি যদি সামনে যাই, নগদান বই হিসাবের একটা কি বই ভাইয়া? প্রাথমিক বা ও পাকা বই। মানে নগদান বইকে একই সাথে
জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়। তো এই জন্য নগদান বই একই সাথে প্রাথমিক বই, একই সাথে পাকা বই। আমরা প্রাথমিক বই বই বলি মেইনলি কাকে? জাবেদাকে। আর পাকা বই বই বলি মেইনলি কাকে ভাইয়া? খতিয়ানকে। তো নগদান বই যেহেতু জাবেদা খতিয়ান উভয়ই, এই জন্য এটাকে প্রাথমিক বই পাকা বই দুইটাই কি হয় ভাইয়া? বলা হয়। এরপরে উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে ব্যতীত নগদ ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি ও নগদ ও চেকের মধ্যে প্রদান সংক্রান্ত লেনদেন তারিখ ওয়াইজ লিপিবদ্ধ করা হয়, সেটাকে আমরা কি বলি ভাইয়া? নগদান বই বলি। ওকে, এবার নগদান বই কিভাবে প্রস্তুত করব সেইটার একটা ওভারঅল রোড ম্যাপ আমাকে দেয়া আছে। বাট আমি যদি এখান থেকে না বলে তোমাকে একদম সিম্পল কনসেপ্ট বুঝাই, প্রাপ্তি বললে টাকা আসলে আমার বসবে প্রাপ্তি দিক, দ্যাট মিন্স হচ্ছে ডেবিট দিক। আর টাকা চলে গেলে বা প্রদান দিলে আমার টাকা বসবে কোন দিকে, মানে সেটা বসবে কোন দিকে ভাইয়া? প্রদানের দিক। এটা আমরা সিকোয়েন্স ওয়াইজ করব। আর সবকিছু লেখার পর ডেবিট দিকের যোগফল আর ক্রেডিট দিকের যোগফল বের করে যে দিকের যোগফল বড় হবে সেটা দুই পাশে লিখবো। এরপর যেদিকে যোগফল কম হবে সেইটা আমরা ব্যালেন্স সিডি নামে লিখবো। ব্যালেন্স সিডি তারিখ কি হবে? যে মাসে ম্যাথটা করতেছি ওই মাসের শেষের তারিখ। আর ব্যালেন্স বি তারিখ কি হবে? পরবর্তী মাসের শুরুর তারিখ। আচ্ছা, এখন এই বিডিসিডির কাহিনী, এটা হচ্ছে একদম আমাদের টি ছক যারা যারা আমরা করছি, খতিয়ানের টি ছকে যেরকম আমরা ব্যালেন্স বিডিসিডি করি, ঠিক সেম কাজটাই ভাইয়া কি করা হয় ভাইয়া? এই জায়গাটায় করা হয়। ওকে, নিয়াজি বলছে ভাই আমি ইংলিশ ভার্সনে, এক্সট্রিমলি সরি ভাইয়া। ইংলিশ ভার্সনে যেহেতু অনেকে আমার, মানে আমরা এখানে বাংলা ভার্সনে, তো প্রত্যেকটা টার্ম ইংলিশে ট্রান্সলেট করে বলাটা একটু ডিফিকাল্ট হবে, এই জন্য ভাইয়া বলতে পারতেছি না। জাস্ট তুমি জাস্ট কয়েকটা ওয়ার্ডই আমার এখানে বুঝবা, ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি, তারপর ব্যালেন্স ব্যাংক ওডি, এই কয়েকটা ওয়ার্ডই আসলে বুঝবা। বাট প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আসলে ইংলিশে ট্রান্সলেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট ভাইয়া। ওকে, আসি। এরপরে আমার জাস্ট নিয়মগুলো আমি যদি একবার বলি, প্রদত্ত লেনদেন থেকে নগদ ব্যাংক সংগৃহীত করতে হবে। আচ্ছা, তো এখানে যা বলা আছে আমি সামারি করে বলি। ফার্স্টে আমার অঙ্কটা পরে বুঝতে হবে যে আমার অঙ্কটায় কি চাইছে, ঠিক আছে? ফার্স্টে আমার অঙ্কটা পরে কি বুঝতে হবে? আমার অঙ্কটায় কোন নগদান বই চাইছে। যদি আমার সব, আমাকে কোয়েশ্চেন যদি স্পেসিফিক বলে দেয় যে 2 ঘর নগদান বই করো, তাহলে আমরা 2 ঘর করব। যদি বলে 3 ঘর করতে, তাহলে আমরা 3 ঘর করব। যদি বলে 1 ঘর করতে, তাহলে আমরা 1 ঘর করব। যদি কিছু বলে না দেয়, তাহলে আমাকে কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে। যদি কোয়েশ্চেনের মধ্যে আমার বাট্টা টাইপ কোনো কিছু দেয়া থাকে, অবশ্যই নগদ বাট্টা টাইপ কোনো কিছু দেয়া থাকে, সেটাকে আমরা তখন আমরা কোনটা করব? 3 ঘরা করব। যদি আমার নগদ বাট্টা টাইপ কোনো কিছু দেয়া না থাকে, সেক্ষেত্রে নগদ ব্যাংক 2 ধরনের ট্রানজাকশন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? 2 ঘরা করব। আর শুধু নগদ ক্যাটাগরি ট্রানজাকশন থাকে, সেটা সেই ক্ষেত্রে আমরা কি করব ভাইয়া? 1 ঘর নগদান বই করব। আমি প্রত্যেকটা কথা যতই বলি না কেন, আনটিল অর আনলেস আমরা ম্যাথে মুভ করতেছি, প্রত্যেকটা থিওরিটিক্যাল কথা আসলে বেসলেস মনে হবে তোমার কাছে। তো আমরা ডিরেক্ট একটু ম্যাথে জাম্প করি, তাহলে তোমার জন্য বোঝা এবং আমার জন্য পড়ানো দুইটা ইজিয়ার হবে। বিকজ ম্যাথমেটিক্যাল টপিক আমি থিওরি দিয়ে কোনো জীবনে বুঝতে পারবো না, বাট কনসেপ্টটা আমরা বলে ফেলছি, এবার জাস্ট কনসেপ্টটা ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। আসো, সেখানে অনেকগুলো জিনিস বলা আছে। জাস্ট তোমাদের যখন স্লাইডটা দিয়ে দিব ফ্রি গ্রুপে, তখন তোমরা স্লাইডটা থেকে দেখে নিও যে কি কি বলা আছে, কি কি বলা নেই, ঠিক আছে? এবার যদি আমরা আসি 1 ঘর নগদান, এখান থেকে কোনো কিছু কি ইম্পর্টেন্ট না, এখান থেকে তেমন কোনো, অলরেডি বলে ফেলছি, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। সো 1 ঘর নগদান বইয়ের কাহিনী কি? সো নগদান বইয়ের কনসেপ্টটা হচ্ছে যে আমাদের, আমি যদি একটু নগদান বইয়ের ছকের দিকে তাকাই, যে মনে করি এটা হচ্ছে নগদান বইয়ের ছক। সো এই ছকের আমি যদি মাঝখানে ভাগ করে দিলাম, ঠিক আছে? মাঝখানে ভাগ করে দিলে এই পাশে কোন কোন জিনিসের কলাম আসে? ফার্স্টে তারিখের কলাম, তারপরে আমি যে বিবরণ লিখি প্রাপ্তি সেটার কলাম, তারপরে রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা। জাস্ট একটা টাকার কলাম থাকে, সে টাকার কলাম কার কলম ভাইয়া? নগদের কলম। সো এটা হচ্ছে আমার ডেবিট দিক। সেম ভাবে ক্রেডিট দিকে আবার একটা সেম কাজ করতে হবে, যা দিকে লিখছে তাই দিকেও করতে হবে। তারিখ, প্রদানের ঘর মানে বিবরণের ঘর বেসিক্যালি, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, তারপরে এদিকে টাকার ঘর কি ভাইয়া? নগদ। 1 ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে আমার টাকার কলাম কয়টা থাকে ভাইয়া? টাকার কলাম থাকে হচ্ছে একটা, সেই টাকার কলামের নাম কি ভাইয়া? নগদ, ঠিক আছে? নগদ বা নগদান হিসাব। তো আমি যদি গুনি কয়টা কলাম থাকতেছে, তারিখ, প্রাপ্তি, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। আর এখানে তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। সো টোটাল কলাম কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10। সো 1 ঘরা নগদান বইতে কলাম থাকে কয়টা ভাইয়া? 10টা। যদি 2 ঘরাতে আমি যাই, 2 ঘরাতে আমাদের এক্সট্রা একটা করে কলাম অ্যাড হবে, টাকার কলাম, নগদ টাকা আর ব্যাংক টাকা চলে আসবে। আর 3 ঘরাতে 3টা টাকার কলাম হবে,
নগদ, ব্যাংক, বার্তা। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল সিনারি আমাদের পুরো জিনিসটা। ঠিক আছে, ওকে। সো আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। এখানে যে লেনদেন গুলা বলা আছে, এখান থেকে আমাকে বলো কোন কোন লেনদেন নগদান বইতে আসবে না। জাস্ট আমাকে এটা বলো কোন কোন লেনদেন নগদান বইতে আসবে না। এখানে যে লেনদেন গুলা বলা আছে, এখান থেকে আমাকে বলো কোন কোন লেনদেন নগদান বইতে আসবে না। ইয়েস, এইটা আচ্ছা, আমরা এটাকে সিঙ্গেল কলাম ক্যাশ বই বলি। ইয়েস, সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ডাবল কলাম ক্যাশ বুক, ট্রিপল কলাম ক্যাশ বুক। ইয়েস ভাইয়া, ইটস ওকে ইয়াসিন, নো ইস্যুস। আমরা যদি কখনো মানে ইংলিশ ভার্সন আনতে পারি আমাদের নিজেরও ভালো লাগবে, বাট টিল দেন বাংলা ভার্সনই করো। ওকে, আসি। সো আরাফাত ওয়াও ওয়াও বলছে, বাট আরাফাত অঙ্কের অ্যান্সার এখনো দেয় নাই। আরাফাত, আমি এখানে যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে কি জানো, সেটা জিজ্ঞাসা করছি যে এইখান থেকে আমার কোন কোন লেনদেন নগদান বইয়ের মধ্যে আসবে না। আমরা নগদান বইয়ের মধ্যে কোন কোন লেনদেন আসে না, যে লেনদেন গুলা দিয়ে ধারে বা বাকিতে বুঝায়, সেই লেনদেন গুলো আমার নগদান বইয়ের মধ্যে আসে না। ঠিক আছে, তো বলো তো কোন কোন লেনদেন আসবে না। আফরিন বলছে কালকে থেকে পরীক্ষা, ইনশাল্লাহ ভালো হবে আফরিন। ওকে, 10 তারিখে লামিয়া বলছে 10 তারিখেরটা আসবে না। ওকে, একটু মার্ক করি 10 তারিখে কি বলা আছে দেখি। সোহেলের নিকট বিক্রয়, আচ্ছা 10 তারিখেরটা কেন আসবে না? তানভিজ বলছে 10 তারিখ আসবে না, আকাশ বলছে, ফাহাদ বলছে, আরাফাত বলছে জাস্ট 10 তারিখ। ওকে, আফরিন বলছে 10 তারিখ আসবে না। কেন আসবে না, না আসার রিজনটা কি? আমরা যদি সবগুলো লেনদেন তাকে দেখি, নগদ তহবিল, নগদ তহবিল মানে ব্যাংক সমন্বয়, সরি, নগদান বইয়ের ক্ষেত্রে নগদ তহবিল বললে সেটাকে ব্যালেন্স বিডি নামে ডেবিট দিকে লিখতে হবে। ব্যাংক নগদান বইয়ের ক্ষেত্রে যখন আমাকে নগদ তহবিল বলে বা নগদ তহবিল আর ব্যাংক জমা যদি ফার্স্ট ইনিশিয়ালি বলে দেয়, সেটাকে ব্যালেন্স বিডি নামে ডেবিট দিকে লিখতে হয়। আর যদি আমাকে বলে ব্যাংক জমাতিরিক্ত, সেটা লিখতে হয় কোন দিকে ভাইয়া? ক্রেডিট দিকে, ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। ঠিক আছে, আর যদি আমাকে কোন একটা কোয়েশ্চেনে বলে যে নগদ ব্যাংক জমানো ব্যবসা শুরু করা হলো, সেক্ষেত্রে মূলধন হিসেবে আমি লিখতে হয়। বাট এরকম নগদ উদ্বৃত্ত বা নগদান হিসেবে জের এরকম বলে দিলে সেটাকে ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। ওকে, আসি। তো নগদ তহবিল আসবে, নগদে পণ্য ক্রয় আসবে, তার কারণ এটা জাবেদা করলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট আসে। তো নগদান হিসাব যেহেতু জাবেদা করলে আসতেছে, এইটা আমার নগদ এক ঘর নগদান বইয়ের মধ্যে আসবে। এরপর সোহেলের নিকট বিক্রয়, আমরা কি জানি ব্যক্তির নাম উল্লেখ করা থাকলে আর যদি কিছু বলা না থাকে নগদে বা চেকে, তাহলে এটা ধরে নিতে হয় এটা এই লেনদেনটা কি লেনদেন ভাইয়া? বাকিতে লেনদেন বা ধারে লেনদেন। তো ব্যক্তির নাম উল্লেখ করা আছে আর অন্য কোনো কিছু বলা নেই, তাহলে বুঝতে হবে লেনদেনটা কি ভাইয়া? ধারে বা বাকিতে লেনদেন। ওকে, আমরা কি শিখেছিলাম? কোন প্রকার ধারে বা বাকিতে লেনদেন অথবা যে সকল লেনদেনে জাবেদা করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব আসবে না, সেগুলো আমার নগদান বইয়ের মধ্যেও আসবে না। তাহলে সোহেলের নিকট বিক্রয়, জাবেদা কি ভাইয়া? প্রাপ্য, সোহেল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। ওকে, আকবরের নিকট হতে প্রাপ্তি আসবে, নগদান ডেবিট, আকবর ক্রেডিট। ওকে, বাবার টাকা চলে গেছে, এটাও আমার নগদান বইয়ের মধ্যে আসবে। নগদে সারপ্রাইজ ক্রয়, এটাও আমার নগদান বইয়ের মধ্যে আসবে। বেতন প্রদান, নগদ টাকা দিচ্ছে, এটাও আসবে। আসবাবপত্র ক্রয়, এটাও আমার নগদান বইয়ের মধ্যে কি ভাইয়া? আসবে। তাহলে নগদানের মধ্যে কে আসে না? অনলি যে সকল লেনদেনের জাবেদা করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব আসবে না, সে সকল লেনদেন আমার নগদান বইয়ের মধ্যেও আসবে না। ওকে, এবার আমরা ম্যাথে ফিরে যাই। সো ম্যাথের বেসিক্যালি এক ঘর নগদান বই দেখতে ভাইয়া এরকম হয়। ফার্স্টে তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পিসা, টাকা। সো এই টাকার কলামটা হচ্ছে ভাইয়া কোন টাকার কলাম? নগদ টাকার কলাম। তারপরে তারিখ, বিবরণ, ভাউচার নাম্বার, খতিয়ান পিসা, টাকা। এই টাকার কলামটা কি ভাইয়া? নগদ টাকার কলাম। মানে যে সকল লেনদেনে জাস্ট নগদ হিসাব আসতেছে, নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে কিন্তু আমরা নগদ আর চেকে লেনদেন করলে দুইটাকেই নিয়ে আসি। বাট এক ঘর নগদান বইয়ে অনলি আমরা কাকে আনবো? নগদ টাকা দিয়ে যে লেনদেন গুলো হবে সেগুলোকে আনবো। দুই ঘরা বললে নগদ ব্যাংক দুইটাই আনবো, আর তিন ঘরা বললে নগদ ব্যাংক বার্তা, এই তিনটাকে আমরা কি করবো ভাইয়া? নিয়ে আসবো। ওকে, এবার যদি আমরা আসি একটা একটা করে নিয়ে আসতে হবে। তো এখানে বিবরণের জায়গায় প্রাপ্তিও লেখা যায়, এখানে বিবরণের জায়গায় প্রদানও লেখা যায়। আমরা অলওয়েজ মনে করি ডেবিট দিক হচ্ছে প্রাপ্তির দিক, আর ক্রেডিট দিক কিসের দিক ভাই? ক্রেডিট দিক হচ্ছে প্রদানের দিক। ওকে, এবার যদি আমরা ব্যাকে আসি, নগদ তহবিল। তো নগদ তহবিল বলুক, ব্যাংক জমা বলুক, যদি এরকম তহবিল টাইপ কিছু বলে তাহলে সেটাকে আমরা কি নামে আনবো? ব্যালেন্স বিডি নামে ডেবিট দিকে লিখবো।
তো এই যে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি নামে ডেবিট দিকে লিখলাম কত টাকা ভাই, 15,000 টাকা, মানে যে টাকা দেয়া আছে সেই টাকাটা আমরা ব্যালেন্স বিডি নামে লিখে ফেললাম। ওকে, এরপরে নগদে পণ্য ক্রয়, নগদে যদি পণ্য ক্রয় করে টাকা চলে যায় না, টাকা প্রদান বুঝায় না, টাকা যদি আমাদের চলে যায় বা প্রদান বুঝায় তাহলে কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। সো আমাদের এদিকে ক্রয় হিসাব নামে আমরা কোন দিকে বসাইলাম, ক্রেডিট দিকে বসাইলাম। কত টাকা বসাইলাম, যে টাকা কোয়েশ্চেনে বলা আছে সেই টাকাটা বসাই দিব ক্রেডিট দিকে। ওকে, এরপরে 10 তারিখ সোহেলের নিকট বিক্রয়, এটা তো তোমরাই বললে এটা আমাদের আসবে না, তার কারণে বাকিতে বা ধারে লেনদেন। ওকে, এরপরে আকবরের নিকটতে প্রাপ্তি, টাকা প্রাপ্তি বুঝেছে না, টাকা আসছে না, টাকা প্রাপ্তি বুঝে, সেটা আমার কোন দিকে আসবে, প্রাপ্তির দিকে আসবে। সো প্রাপ্তির দিকে আকবর হিসেবে নামে লিখলাম টাকার পরিমাণ কত, আকবর থেকে যত টাকা পাইছি সেই টাকাটা প্রাপ্তির দিকে বসায় দিলাম। ওকে, এরপরে বাবরকে প্রদান করা হলো, বাবর, আকবর, বাবর, শাহজাহান, ওকে মিস করতেছি এখানে। তো আকবর সরি বাবরকে প্রদান, টাকা চলে গেছে, টাকা চলে গেলে কোন দিকে বসবে, প্রদানের দিকে বসবে। তো এই জন্য বাবর হিসেব নামে প্রদানের দিকে বসা দিলাম কত টাকা ভাইয়া, 1000 টাকা। ওকে, এরপরে আমি সাপ্লাইজ ক্রয় করছি, এটাও আমার টাকা চলে গেছে, বেতন দিছি এখানেও টাকা চলে গেছে, আসবাবপত্র কিনছি এখানেও আমার টাকা চলে গেছে। তো এই তিনটাই কোন দিকে আসবে ভাইয়া, তিনটাই প্রদানের দিকে আসবে। তো এই জন্য এই তিনটাকে সাপ্লাইজ, বেতন, আসবাবপত্র তিনটাকে কোন দিকে বসাই দিছি ভাইয়া, প্রদানের দিকে বসাই দিছি। ওকে, এরপরে আমার কাজ কি হবে, সবকিছু যেগুলো আমার কোয়েশ্চেনে আছে সবকিছু আমি সব জায়গায় ঠিকঠাক মতো বসানোর পরে আমার কাজ হবে ডেবিট দিক যোগ করা, ডেবিট দিক টাকার কলাম যোগ করা, ক্রেডিট দিক টাকার কলাম যোগ করা। যোগ করে দেখতে হবে কোন দিকের যোগফলটা বড়, যেদিকের যোগফল বড় সেটা দুই দিকে লিখে ফেললাম। সো 15 আর 3 যোগ করলে হয় 18, আর 2000, 1000, 3000, 4000, 5000, 6000। সো 3 3 6, 6060 টাকা। সো এই দুই সাইডের মধ্যে কোন সাইড বড় ভাইয়া, এই দুই সাইডের মধ্যে অবশ্যই এই সাইড বড়। যে সাইডের যোগফল বড় সেটা আমরা দুই দিকে কি করলাম ভাইয়া, লিখে ফেললাম। যেদিকে যোগফল বড় সেটা আমরা কি করলাম ভাইয়া, দুই দিকে লিখে ফেললাম। এখন লেখার পরে কাজটা কি হবে, লেখার পরে আমাদের কাজ হবে যেদিকে যোগফল কম আছে, মানে এদিকে ছিল কত 18,000, এদিকের এই দুটো যোগ করে কত পাইছিলাম 18,000, আর এদিকের এই সবগুলো যোগ করে কত পাইছিলাম 6,060 টাকা। তো যেদিকের যোগফল বড় সেদিকে তো আমার কোনো কাজ নাই, বাট যেদিকে যোগফল কম ছিল ওদিকে যতটুকু টাকা কম ছিল ওই টাকাটা জাস্ট যোগফলের ঠিক উপরে কি করতে হবে, লিখতে হবে। এবং ওই যে যেই অ্যামাউন্টটা লিখবো ওই অ্যামাউন্টটার নাম কি হবে ভাইয়া, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডির তারিখ কি হবে ভাইয়া, আমরা যে মাসের ম্যাথটা করতেছি ওই পার্টিকুলার মাসের শেষ দিন। তো পার্টিকুলার মাসের শেষ দিনের ক্ষেত্রে অনেকের কনফিউশন আছে ভাইয়া 31 নাকি 30। সো ফেব্রুয়ারি মাস 28, 29 হইতে পারে ডিপেন্ডিং আপন লিপ ইয়ার, বাট অন্য মাসগুলো হয় 30 নাকি 31 হবে। সো যাদের যাদের এই কনফিউশন আছে তারা হাতটা এমন করবা, ঠিক আছে? হাতে এইখানে দেখো তো ভাইয়া উঁচু নিচু আছে না? আচ্ছা, সো প্রথমটাকে ধরবা জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 দিন, উঁচু জায়গাগুলো 31 দিন, নিচু জায়গাগুলো 30 দিন। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ কত ভাইয়া 31, এপ্রিল কত ভাইয়া 30, মে কত ভাইয়া 31, জুন কত ভাইয়া 30, জুলাই কত 31, অগস্ট কত 31, সেপ্টেম্বর কত 30, অক্টোবর কত 31, নভেম্বর কত 30, ডিসেম্বর কত ভাইয়া 31। বিশেষ না হলে ক্যালেন্ডারটা মিলাই দেখো, অ্যান্সার পেয়ে যাবে। সো আমরা ব্যালেন্স সিডির তারিখ কি হবে, আমরা যে মাসের ম্যাথটা করব ওই পার্টিকুলার মাসের শেষ দিন হবে ব্যালেন্স সিডির তারিখ, ঠিক আছে? আমরা যে মাসে ম্যাথ করব ওই পার্টিকুলার মাসের শেষ দিন হবে আমাদের জন্য কি ভাইয়া, ব্যালেন্স সিডির তারিখ। ওকে মুশফিক, ওয়ালাইকুম আসসালাম। ওকে আসি, এবার যদি আমরা আসি যে ব্যালেন্স সিডিটা আমরা পেয়ে গেলাম, আমরা যেদিকে ব্যালেন্স সিডি লিখবো তার ঠিক অপোজিট বা বিপরীত সাইডে আমরা কাকে লিখবো ভাইয়া, ব্যালেন্স বিডি কে লিখবো। ব্যালেন্স বিডি টাকার অ্যামাউন্টটা কি হবে, ব্যালেন্স সিডিতে যে টাকার অ্যামাউন্ট ছিল সেম টাকার অ্যামাউন্টই হবে। আচ্ছা, তারিখটা কি হবে ভাইয়া, মানে যে মাসে ব্যালেন্স সিডি লিখছে তার পরবর্তী মাসের প্রথম তারিখ হবে। সো যেহেতু আমাদের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে ব্যালেন্স বিডির তারিখ। এই ছিল ভাইয়া ওভারঅল আমাদের ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি, এক ঘর নগদান বই। বাট অঙ্ক জীবনে অত সহজ আসবে না। সো জাস্ট দিস ইজ দ্য বিগিনিং, আমরা আস্তে আস্তে লেয়ার উপরে উঠাবো, কোয়েশ্চেন কঠিন করতে থাকবো। সো এক ঘর নগদান বই গেল। এই কনসেপ্টটা খুবই সুন্দর করে বুঝতে হবে আমার, বিকজ প্রত্যেকটা নগদান বই আমরা সেম ভাবে বিডি সিডি করি।
ফার্স্টে দুই দিক যোগ করব, দুই দিকে যোগ করার পর যেদিকে যোগফল বড় হবে সেটা দুই দিকে লিখে ফেলবো, দুই দিকে লিখে ফেলার পরে ডিফারেন্সটা যেদিকে বসবে ডিফারেন্সের অ্যামাউন্টটা লিখবো, ডিফারেন্সের অ্যামাউন্টটার নামটা কি নামে দিব ভাইয়া, ব্যালেন্স সিডি নামে দিব। এই হচ্ছে কাহিনী। এটা যদি আমাদের এক ঘর নগদান বই শেষ হয় আমরা কন্ট্রা এন্ট্রি নামে বুঝবো। মিনওয়াইল যদি তোমাদের এক ঘর নগদান বই নিয়ে কারো কোনো কনফিউশন থাকে আমাকে একটু কমেন্টে জানাও, যদি সমস্যা না থাকে তাহলে আমরা কন্ট্রা এন্ট্রিতে সামনে মুভ করব। আচ্ছা, সো কন্ট্রা এন্ট্রি জিনিসটা কি? সহজ ভাষায় বললে যে সকল লেনদেনের জাবেদা করলে নগদান হিসাব আর ব্যাংক হিসাব আসে, অথবা ব্যাংক হিসাব আর নগদান হিসাব আসে, সেগুলোকে আমরা কি বলি ভাইয়া, কন্ট্রা এন্ট্রি বলি। ওকে, এখানে কি লেখা আছে, যে সকল লেনদেন এর ফলে নগদান হিসাব ব্যাংক হিসাব দুটা একসঙ্গে প্রভাবিত হয় ওই সকল লেনদেনগুলোকে কি বলা হয় ভাইয়া, কন্ট্রা এন্ট্রি বলা হয়। এইরকম লেনদেন দুই টাইপেরই আছে ভাইয়া। এক, ব্যাংকে টাকা জমা দান, ব্যাংকে টাকা জমা দিলে ভাই জাবেদা কি হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর সেকেন্ডটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন, জাবেদা কি হয় ভাইয়া, নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই দুইটার যে কোনো একটা বললে আমরা সেটাকে বুঝবো কি ভাইয়া, এই দুইটাকে আমরা বুঝবো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। আচ্ছা, এবার কন্ট্রা এন্ট্রি আমাদের ম্যাথের মধ্যে কিভাবে বসাইতে হয়, এটা একটা বিশাল বড় একটা পেইন মাথার মধ্যে। সেই পেইনটা দেখো আমরা কিভাবে সলভ করি। প্রথম কথা, অলওয়েজ মনে রাখবা টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে বিপরীত। কি মনে রাখবো ভাইয়া, টাকা হবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে ভাইয়া বিপরীত। তো আমি যদি আসি নগদ অর্থ ব্যাংকে জমা দেন, এটা একটা কি ভাইয়া, কন্ট্রা এন্ট্রি। কেন ভাই, যদি আমি এটা জাবেদা করি, নগদ অর্থ ব্যাংকে জমা দানে জাবেদা করলে কি হয়, আমাদের জাবেদা হবে ব্যাংক ডেবিট, নগদান কি হবে ভাইয়া, ক্রেডিট। নগদ অর্থ ব্যাংকে জমা দানে জাবেদা কি হয় ভাইয়া, ব্যাংক ডেবিট, নগদান কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। আচ্ছা, আমি কি বলছিলাম, টাকা হবে জাবেদা অনুযায়ী, মানে দেখো এখানে ব্যাংক যেহেতু ডেবিট বলছি, তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসবে, সো টাকা বসবে জাবেদা অনুযায়ী। নগদান যেহেতু ক্রেডিট বলছি, ক্রেডিট দিকে, এই ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা বসবে, আর হিসাবের নাম হবে বিপরীত। যেহেতু নগদান এর ঘরে টাকা বসছে, এখানে হিসাবের নাম কি দিব ভাইয়া, ব্যাংক হিসাব। আর এইখানে যদি ব্যাংকের ঘরে টাকা বসে, এখানে হিসাবের নাম কি দিব, নগদান হিসাব। মানে আমরা অলওয়েজ মনে রাখবো যে আমার জাবেদা যেটা হবে, টাকা হবে, মানে আমাদের টাকা বসবে ওই জাবেদা অনুযায়ী, বাট হিসাবের নাম কি করতে হবে, হিসাবের নাম বিপরীত রাখতে হবে। সো আমার জাবেদা কি দিলাম, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। সো এটা ওয়াইজ আমি কি করলাম, টাকা বসাইলাম। ডেবিট দিকে ব্যাংকের সাইড, যেহেতু জাবেদা আমার ব্যাংক ডেবিট, তো ডেবিট দিকে ব্যাংকের সাইড, এই যে ডেবিট দিকে ব্যাংকের সাইডে কি করতে হবে, টাকাটা বসাই দিছি। ক্রেডিট দিকে নগদের সাইড, ক্রেডিট দিকে নগদের কলমে কি করতে হবে, টাকাটা বসাই দিছি। আর হিসাবের নাম কি দিছি, হিসাবের নাম তো বিপরীত। সো এখানে নগদ লিখছে, হিসাবের নাম কি, ব্যাংক হিসাব, আর এখানে ব্যাংক লিখে হিসাবের নাম কি ভাইয়া, নগদান হিসাব। এরপরে আমরা আইদার খতিয়ান পৃষ্ঠায় এটার ভাউচার নাম্বার লিখলেও, এটাতে টিচার সাধারণত কাটে না, ক অথবা সি দুইটার একটা লিখে দিব, তাহলে টিচারও বুঝবে তুমি কন্ট্রা এন্ট্রি বুঝছো, আর তাহলে অন্য ধরনের অন্য কোনো গ্যাঞ্জামও হবে না। ওকে মুশফিক, যদি ভালো লাগে তাহলে এবার ম্যাথ, কয়েকটা ম্যাথ সলভ করো তো দেখি। বলো, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা জাবেদা কি হবে, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এইটা জাবেদা কি হবে। ওকে, আনিসা বেগম বলছে কিছু বুঝি নাই। আনিসা কি কেবল জয়েন করছো, একটু বলো তো আমাকে। আচ্ছা, তো আমি আবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা বুঝলেই হবে। মানে কন্ট্রা এন্ট্রি দুইটাই আছে। এক, একটু আগে যেটা আমরা করলাম, নগদ অর্থ ব্যাংকে জমা দান, আর একটা হচ্ছে কি ভাইয়া, ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন। এই দুইটাই ভাইয়া কি ভাইয়া, কন্ট্রা এন্ট্রি। ওকে, সো কন্ট্রা এন্ট্রি ফার্স্টে জাবেদা কি হয় দেখো। এর আগেরটা জাবেদা কি ছিল, ব্যাংক হতে অফিস, নগদ অর্থ ব্যাংকে জমা দান, জাবেদা কি, ব্যাংক আর নগদ। আর এটা ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, জাবেদা কি হয় ভাইয়া, নগদান ডেবিট আর ব্যাংক ক্রেডিট। যে সকল লেনদেনের জাবেদা করলে আমাদের জাবেদা দুইটা পক্ষই হয়, একটা নগদ হয় একটা ব্যাংক হয়, আমরা সেই লেনদেনগুলোকে কি বলি ভাইয়া, সেই লেনদেনগুলোকে বলি হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এবার কন্ট্রা এন্ট্রিতে আমাদের কাজটা কি হবে, কন্ট্রা এন্ট্রি যখন নগদান বইয়ে বসাইতে হয়, আমার টাকা বসে জাবেদা অনুযায়ী। মানে আমার জাবেদায় দেখো নগদান ডেবিট আছে না, তাহলে নগদান ডেবিট বলছি না, মানে ডেবিট দিকে, এই যে ডেবিট দিকে নগদের ঘরে কি বসবে ভাইয়া, টাকা বসবে। আর ব্যাংক ক্রেডিট দিকে আছে না জাবেদায়, তাহলে ক্রেডিট দিকে
ব্যাংকের ঘরে কি বসবে ভাইয়া? টাকা বসবে। সো আসমা জিনিসটা ঠান্ডা মাথা দেখো, যখন আমাকে এই নগদ আনবে কন্ট্রেন্টই হবে, কন্ট্রেন্টিতে টাকা বসবে কি অনুযায়ী ভাইয়া? জাবেদা অনুযায়ী। সো আমার জাবেদায় নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট হয়েছে না, সো ডেবিট দিকে নগদের ঘরে কি বসবে ভাইয়া? টাকাটা বসবে। ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে কি বসবে ভাইয়া? টাকাটা বসবে। টাকা বসানোর পরে এরপর জাস্ট এটা দেখতে হবে, আমি যদি টাকা ব্যাংকের কলমে বসে হিসাবের নাম কি লিখবো ভাইয়া? নগদান হিসাব। টাকা যদি নগদ কলমে বসে হিসাবের নাম কি লিখবো? ব্যাংক হিসাব। মানে টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে কি ভাইয়া? বিপরীত। এটা হচ্ছে ইন্টারলাইন মানে একদম ভিতরের কনসেপ্টটা। আমরা যখন ম্যাথে অ্যাকচুয়ালি দেখবো তখন টাকা ম্যাথ কোথায় কি বসতেছে আমাদের এটার ফুল কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। সো ডিরেক্টলি আমরা ম্যাথেই যাব যাতে করে আমাদের থিওরিটিক্যাল পার্টটা ম্যাথমেটিক্যালি বুঝতে ইজিয়ার হয়। ওকে, সো আমাদের দুই ঘরের নগদান বই পার্টটা বলে দিছে। সো এক ঘরের নগদান বই টাকা কলম মানে টাকা কলম ছিল হচ্ছে একটা, আর দুই ঘরের নগদান বই টাকার কলম হয় দুইটা। তো আমি যদি ছকটা কাটি, সো তোমরা যখন নগদান বই করবা তখন খাতাটা এমনে নিবা না, খাতাটা এমনে নিবা, ঠিক আছে? রোটেট করে লিখবা, না হলে অঙ্কটা শেষ করতে মানে দাগায় শেষ করতে পারবে না। সো ফার্স্টে তারিখ, তারপরে প্রাপ্তি, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। সো এটা হচ্ছে নগদ টাকা, এটা হচ্ছে ব্যাংক টাকা। তারপরে তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা। এরপরে কি ভাইয়া? দুইটা আছে, নগদ টাকা, ব্যাংক টাকা। সো নগদ আর একটা কি ভাইয়া? ব্যাংক। সো এইখানে এটা হচ্ছে ডেবিট দিক আর এটা হচ্ছে কি ভাইয়া? ক্রেডিট দিক। এটা মাঝখানে যদি আমি কলাম ভাগ করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় দুই ঘর নগদান বইতে টোটাল কলাম কয়টা, দুই ঘর নগদান বইতে টোটাল কলাম হচ্ছে 12টা। এক ঘরাতে কয়টা ছিল? এক ঘরাতে ছিল হচ্ছে 10টা, দুই ঘরাতে 12টা, তিন ঘরাতে কয়টা হবে ভাইয়া? আর একটা এক্সট্রা টাকার কলাম অ্যাড হবে, তাহলে 14টা হবে তিন ঘরাতে। ওকে, এবার যদি আমরা আসি, হ্যাঁ ক্রেডিট হয় না আর কি, আলহামদুলিল্লাহ বুঝছি ভাই, থ্যাঙ্কস। ওকে আনিসা, এরপর আমরা এই অঙ্কটা দেখি। ফার্স্টে আমাকে এই অঙ্কটা দেখে বলো এইখানে কোন কোন লেনদেন আমার নগদান বইতে আসবে না। আগে অঙ্কটা দেখো, দেখে আমাকে বলো এখানে কোন কোন লেনদেন আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি লেনদেনটা পড়ি, জনাব রাজীব 2018 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদন করেন। নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমা। যদি আমাকে এরকম নগদ উদ্বৃত্ত বলে দেয় সেটাকে আমরা কি নামে আনবো? ব্যালেন্স বিডি নামে আনবো। কোন দিকে আনবো? ডেবিট দিকে আনবো। এরপরে ব্যাংক জমা যদি বলে দেয় সেটাকে আমরা কোথায় আনবো? ব্যালেন্স বিডি নামে ডেবিট দিকে আনবো। আর যদি বলতো ব্যাংক জমাতিরিক্ত, তাহলে সেটাকে আমরা কোন দিকে আনতাম? ক্রেডিট দিকে আনতাম। কি নামে আনতাম? ব্যালেন্স বিডি নামে আনতাম। ঠিক আছে, ব্যালেন্স বিডি নামে কোন দিকে আনতাম? ক্রেডিট দিকে আনতাম। ওকে আসি, যদি আমাকে ব্যাংক জমাতিরিক্ত বলতো। এরপরে জানুয়ারি 5 তারিখ কমনের নিকটে 20,000 টাকা দেনার পুনঃনিষ্পত্তিতে 8,000 টাকা নগদ ও 11,000 টাকা চেকে পাওয়া গেল। সো এইখানে যদি আমি লজিক্যালি চিন্তা করি, 11 আর 8 যোগ করলে কত হয়? যদি আমি একদম সিম্পলি চিন্তা করি, 11 আর যোগ করলে হয় হচ্ছে 19,000 টাকা। সো যোগ করলে 19,500 টাকা। সো এইখানে বাটটা যে পাইছি 500 টাকা, ওই বাটটার অ্যামাউন্টটা আসবে না। তা বাদে এই 8,000 টাকা 11,500 টাকায় দুইটাই কিন্তু ভাই অঙ্কের মধ্যে আসবে। এরপরে নাহিদের নিকট চেকের মাধ্যমে ক্রয় আসবে। আলমের নিকট 10% বাট্টায় পণ্য বিক্রয়। আলমের নিকট 10% বাট্টায় পণ্য বিক্রয় কি আসবে? আচ্ছা, অলরেডি 8 তারিখ, 8 তারিখ রিয়া আসবে। তার কারণটা দেখো, ব্যক্তির নাম উল্লেখ করা আছে, মানে এখানে চেকের কথা বলা আছে না। আমরা কি বলছি, যদি ব্যক্তির নাম উল্লেখ করা থাকে আর নগদ বা চেক এই দুইটার কোন একটা কথা বলা না থাকে, তখন সেটা ধারে বা বাকিতে লেনদেন। আর ব্যক্তির নাম উল্লেখ করা আছে, চেকের কথাও বলা আছে, তাহলে সেটা কি ভাইয়া? চেকের মাধ্যমে লেনদেনটা হয়েছে। আচ্ছা, 10 নম্বরে আলমের নিকট 10% মাত্রায় পণ্য বিক্রয়। এখানে যেমন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, তারপরে নগদ ব্যাংক কিছু বলা নেই। দ্যাট মিন্স কি এই লেনদেনটা কি একটা ভাইয়া? বাকিতে লেনদেন। এইটা কি আমার নগদান বইয়ের মধ্যে আসবে না? 10 নাম্বারটা, 10 তারিখেরটা আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। ওকে, এরপরে 20 তারিখে 5% বারটা আলমের নিকট হচ্ছে নগদ 14,000 টাকা, অবশ্য টাকা চেকে পাওয়া গেল। সো এই যে মানে এই লেনদেনটা হয়েছে, এই লেনদেনটা তো আমরা লিখি নাই, কিন্তু এই যে বাকিতে বিক্রি করছে ওইটা টাকা পাইছি, ওইটাকে আবার কি করতে হবে ভাই? আমার নগদান বইয়ের মধ্যে আনতে হবে। ওকে, 10 তারিখ আসবে না, 20 তারিখ আসবে। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন আর পণ্য উত্তোলন করছে, ব্যাংক চার্জ। আচ্ছা, নগদ উত্তোলনটা আসবে
ব্যক্তিগত প্রয়োজনে যে নগদ উত্তোলন করছে সেটা আসবে, কিন্তু পণ্য উত্তোলন কি ভাই আসবে? পণ্য উত্তোলন আসবে না। তার কারণ পণ্য উত্তোলন জাবেদা কি? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। পণ্য উত্তোলনে জাবেদা করলে কি কোনো নগদান বা ব্যাংক হিসাব আসতেছে? আসতেছে না। এই জন্য আমার নগদ উত্তোলনটা আসবে, কিন্তু পণ্য উত্তোলনটা কি হবে না ভাইয়া? আসবে না। তার কারণ পণ্য উত্তোলনে জাবেদা করলে কি হয়? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট করলে আমাদের জাবেদা নগদ আর ব্যাংক নাই। জাবেদা নগদ আর ব্যাংক না থাকলে সেটা আমার কোথায় আসবে না ভাইয়া? আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। ওকে, এরপরে 30 তারিখেরটা কি বলছে? না 25 তারিখেরটা কন্ট্রা না, 25 তারিখেরটা কন্ট্রা হবে না। তার কারণ দেখো, ব্যক্তিগত, এখানে বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, যাবে দেখি উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলতো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তখন যাবে দেখি হইতো উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে সেটা কন্ট্রা হয় না। অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন বলা থাকলে বা শুধু ব্যাংক থেকে উত্তোলন বলা থাকলে সেগুলো আমার জন্য কি ভাইয়া? কন্ট্রা এন্ট্রি। বাট ব্যক্তিগত কথাটা বলা থাকলে সেটা কিন্তু কন্ট্রা এন্ট্রি না, সেটা ভাইয়া কি হবে? উত্তোলন নামে লিখতে হবে। ঠিক আছে, আসি। এরপরে লাস্টে বলছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জে যাবে ব্যাংক চার্জ দিবি, ব্যাংক ক্রেডিট, জাস্ট ব্যাংকের মানে যেহেতু এটা প্রদান, বসবে ক্রেডিট দিকে। আচ্ছা, তার মানে এই অঙ্কের মধ্যে কোনো কন্ট্রা এন্ট্রি নাই, ইচ্ছা করে রাখা হয় নাই যাতে কন্ট্রা এন্ট্রিটা আর একটু ডিফিকাল্ট ম্যাথে আমরা যাই শিখবো। তো এই অঙ্কটায় একটু দেখি তোমরা ট্রাই করো, দেখি কয়জন করতে পারো, দেখতে চাই। ওকে, তো এবার যদি আমরা আসি এই ম্যাথটা সলভ করার জন্য, আমার ফার্স্ট স্টেপে যাই। সেকেন্ডটা কন্ট্রোল হবে, সেকেন্ডটা সেকেন্ডটা বেসিক্যালি এই অঙ্কের জন্য কন্ট্রোল হবে না। আচ্ছা দেখি আমরা আস্তে আস্তে আগে দেখি। ওকে, সো বেসিক্যালি এটা জানুয়ারির 1 তারিখে এই পার্টটা বলে দিছে। সো এই অঙ্কটার মধ্যে এটা আসলে পাশাপাশি লেখা উচিত। তো জানুয়ারির 1 তারিখে নগদ উদ্ধৃত ব্যাংক জমা, এটাকে আমরা কি নামে লিখবো ভাইয়া? ব্যালেন্স বিডি নামে লিখবো। ঠিক আছে, ব্যাংকে জমা দেওয়া হলো যদি এরকম বলা থাকতো, সেক্ষেত্রে সেটাকে আমরা কি করতাম ভাইয়া? কন্ট্রা এন্ট্রি করতাম। বাট আমাকে জানুয়ারির 1 তারিখে নগদ উদ্ধৃত ব্যাংক জমা বলছে, সেটাকে কি নামে লিখতে হয় ভাইয়া? ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। তো এই জন্য ব্যালেন্স বিডি নামে নগদের ঘরে 15,000, ব্যাংকের ঘরে কত টাকা ভাইয়া? 12,000 টাকা। ঠিক আছে, যদি আমাকে জানুয়ারি 1 তারিখ ছাড়া অন্য কোনো ডেটে বলা থাকতো যে ব্যাংকে জমা দেওয়া হলো, সেক্ষেত্রে সেটা একটা কন্ট্রা এন্ট্রি হইতো। বাট জানুয়ারি 1 তারিখে নগদ উদ্ধৃত ব্যাংক জমা বললে সেটাকে আমরা ব্যালেন্স বিডি নামে নিয়ে আসি। ঠিক আছে, আমার মাথায় রাখবা। ওকে, এরপরে 5 তারিখ কমলের নিকট হতে 20,000 টাকা দেনার পুনঃনিষ্পত্তিতে নগদ পাইছি কত? 8,000, চেকে পাইছি কত ভাইয়া? 11,500। কার কাছে পাইছি ভাইয়া? কমলের কাছে পাইছি। তো জানুয়ারি 5 তারিখে কি হিসাব নামে লিখতে হবে? কমল হিসাব নামে লিখতে হবে নগদের ঘরে কত টাকা ভাইয়া? 8,000 টাকা, আর ব্যাংকের ঘরে কত টাকা ভাইয়া? 11,500 টাকা। বিকজ নগদ মানে টাকা পাইছি ক্যাশ 8,000 আর চেকে পাইছি কত? 11,500। বাট্টার অ্যামাউন্ট যদি আমরা 3 ঘরা করতাম, এখানে যে 500 টাকা বাট্টা পাইছি সে বাট্টাটাও আমরা কি করতাম? দেখাইতে পারতাম। বাট যেহেতু আমরা এখানে 2 ঘরা করতেছি, বাট্টার অ্যামাউন্টটা এখানে আমরা কি করতে পারবো না? দেখাইতে পারবো না। জাস্ট কত টাকা পাইছি সেটা লিখবো। তো এই যে কমন হিসেবে আমরা লিখছে নগদের ঘরে কত? 8,000, আর ব্যাংকের ঘরে কত টাকা ভাইয়া? 11,500 টাকা। ওকে, এরপরে নাহিদের নিকট থেকে চেকের মাধ্যমে ক্রয় কত টাকা ভাইয়া? 12,000 টাকা। চেকের মাধ্যমে ক্রয় করলে জাবেদা কি হয়? ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট। টাকা চলে গেছে। আচ্ছা, নগদান বা ব্যাংক হিসেব ডেবিট হলে সেটাকে বলা প্রাপ্তি, আর নগদান ব্যাংক ক্রেডিট হলে সেটাকে কি বলা হয় ভাইয়া? প্রদান বলে। ওকে, সো এইখানে নাহিদের নিকট হতে চেকের মাধ্যমে ক্রয়, জাবেদা কি হবে? ক্রয় ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা চলে গেছে, আমি লিখবো মানে 8 তারিখে লিখবো ক্রয় হিসাব, টাকা বসবে কোন দিকে ভাইয়া? ব্যাংকের দিকে। 8 তারিখে ক্রয় হিসাব, টাকা বসছে কোন দিকে ভাইয়া? 12,000 টাকা ব্যাংকের দিকে। ওকে, এরপরে আমাদের 8 তারিখ গেল, 10 তারিখ তো আমাদের আসবে না। 10 তারিখে আমাদের আসবে, বিকজ 10 তারিখ 8 তারিখে আমরা করছি। হ্যাঁ, 8 তারিখে নাহিদের মধ্যে মাত্র চেক পণ্য ক্রয় করছি। 10 তারিখ তো আমরা আনবো না বলছি, আলমের নিকট 10% বাড়তায় পণ্য বিক্রি 19,000 টাকা, এটা আমাদের আসবে না। এরপরে আমরা কি করবো ভাই? 20 তারিখ। 20 তারিখে কি বলছে? 5% বাড়তায় আলমের নিকট হতে নগদ 14,000 টাকা, 80 টাকা চেক পাওয়া গেল। ওকে, রাইট নাও এবার দেখি ক্লাসে কতজন মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। সো এখানে আমরা 4টা অপশন দিব, এ, বি, সি, ডি।
চারটা অপশন দেখা যায় নাকি আমরা আরেকটু সাইডে দিব? দাঁড়াও, তোমাদের চোখ দিয়ে তোমরা দেখতে পারো। তোমরা কি কুইজের জন্য রেডি? আমি জাস্ট একটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে তোমাদেরকে মানে তোমাদেরকে ক্যালকুলেশন করতে দেব, আমি আসলে করব না, আমিও করব তোমাদের সাথে সাথে। এ বি সি ডি। আমার প্রশ্ন হচ্ছে, জানুয়ারির 20 তারিখে আলম থেকে 5% বার্তায় আসলে আমি কত টাকা পাইছি? মানে এইখানে তুমি আমাকে আসলে যেটা বলবা সেটা হচ্ছে আসলে অবশ্য টাকার পরিমাণ কত, এইটা বলার আগে অবশ্য টাকা হচ্ছে আমাদের সেকেন্ড কুইজ হবে। আমাদের ফার্স্ট কুইজটা হচ্ছে যে আলমের থেকে আমি আসলে কত টাকা পাইতাম। আমাদের এখানে 20 তারিখের আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমার প্রথম প্রশ্ন, আলমের কাছ থেকে আমি কত টাকা পাইতাম। অপশনগুলো দেখো, তারপর অ্যান্সার দাও যে আলমের কাছ থেকে আমি আসলে কত টাকা পাইতাম। তো আমার এ নাম্বার অপশন হচ্ছে 19,000, বি নাম্বার অপশন 18,000, সি নাম্বার অপশন 17,000, ডি নাম্বার অপশন ওই 17,100। সি ডি নাম্বার অপশন কি ভাইয়া? ডি নাম্বার অপশন হচ্ছে 17,100। আপাতত 7টা এখানে মন খারাপ করে বসে আছে, সো আপাতত দেই এটা কত ভাইয়া? 17,100। সো তোমাদের কোয়েশ্চেন অন দা বোর্ড, তাড়াতাড়ি দেখো যে কি হবে। প্রথম কথা মুশফিক, প্রথম কথা তুমি যে বলছো পড়ার একদম ইচ্ছা করে না, আচ্ছা আমি যদি তোমাকে বলি যে ভাইয়া কোনটা, দাঁড়া এক সেকেন্ড, আগে আমরা কুইজটা দিয়ে নিই কোনটা হবে। হবে অ্যান্সার হচ্ছে দিয়ে দেই, দেন হচ্ছে কুইজটা শুরু করে দিলাম। ওকে মুশফিক, তোমার ইচ্ছাটা আসলে খুব একটা রং না। জিনিসটা হচ্ছে কি জানো, আমাদের সবার ইচ্ছা করে বড়লোক হবো, কিন্তু কারো ইচ্ছা করে না ভাই, কাজ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আর সবার মন চায় কি, অনেক বড়লোক হবো, অনেক টাকা থাকবে, টাকার উপর শুয়ে থাকবো, টাকার উপর ঘুমাবো। ইচ্ছা তো সবারই থাকে, বাট ইচ্ছা আসলে পূরণ হয় না অনেকেরই। তার রিজনটা হচ্ছে যে লজিক্যাল চিন্তা করলো টাকা ইনকাম করা ডিফিকাল্ট। সো টাকা ইনকাম করা যেহেতু ডিফিকাল্ট, তাহলে টাকা ইনকাম করার জন্য কষ্ট করতে হবে, এটা একটা ওয়ে। আর ঢাকা ভার্সিটি যেহেতু তোমার স্বপ্ন, স্বপ্ন এখন প্রশ্ন তুমি স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখবা নাকি আসলে স্বপ্ন চোখ খুলে দেখবা? যদি স্বপ্ন যদি এমন হয় যে স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখবো, তাহলে ভাই স্বপ্ন আসলে দেখার দরকার নেই। দেখার দরকার নেই, ওই স্বপ্ন তুমি ওই স্বপ্নই থাকবে। আর যদি চোখ খুলে সেই স্বপ্নকে দেখতে চাও, তাহলে একটাই কথা বলবো, পড়াশোনা শুরু করো, শেষ। আর কোনো কথা বলবো না। ভাগ্যে থাকলে ইনশাল্লাহ তো ঢাকা ভার্সিটিতে চান্স পাবা। আর পড়াশোনা ঠিকঠাক মতো করো, তার কারণ আসলে এটা আসলে কখনোই যদি চিন্তা করো যে অপু 10-20 করে দাগায় দিব, যে কিছু একটা তো হয়ে যাবে, বাট হবে না। যদি বিশ্বাস না হয় আমার কথা, ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন ব্যাংক কিনো, কোয়েশ্চেন ব্যাংক কিনে কোয়েশ্চেন ব্যাংক দাগানো স্টার্ট করো, দেখো অপু 10-20 করে দাগানোর পর তোমার কয়টা প্রশ্ন হয়। ঠিক আছে? যদি মনে হয় যে তুমি অপু 10-20 করে দাগায় 60টা কোয়েশ্চেনের মধ্যে 40টা কোয়েশ্চেন আনসার কারেক্ট করতে পারতেছো, তাহলে তো ভালোই, বাট এটা আসলে হবে না। সো অলমোস্ট 25 জন বলছে ডি, 2 জন বলছে সি, 9 জন বলছে বি, আর একজন 9 জন বলছে এ। ঠিক আছে, এবার আমরা আসি। দেখেন স্যার, আমি যখন এই আলমের নিকট 10% বার্তায় পণ্য বিক্রি করছি, এই বার্তাটাকে আমরা কি বলি? এই বার্তাটাকে আমরা বলি হচ্ছে কারবারি বার্তা। এই বার্তাটাকে আমরা কি বলি ভাইয়া? কারবারি বার্তা। কারণ ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা পাওয়া হয় বা দেয়া হয় সেটাকে আমরা কি বলি? কারবারি বার্তা বলি। সো ফার্স্ট অফ অল আমাদের এই 10% কারবারি বার্তা কি করতে হবে? বাদ দিতে হবে। ফর এক্সাম্পল, আমি দোকানে একটা জিনিস কিনতে গেছি, তো ফর এক্সাম্পল তোমরা যেটা দোকান থেকে কিনতে যাও, ফর এক্সাম্পল তোমরা কোনো গাইড বা তোমরা কোনো বই দোকান থেকে কিনতে গেছো, দোকান থেকে বই যখন কিনতে যাও, দোকানদার আঙ্কেলকে জিজ্ঞাসা করো ডিসকাউন্ট কত, দোকানদার আঙ্কেল তোমার কাছে 10% ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে? তোমার প্রোডাক্টের যে দাম ওখান থেকে 10% অ্যামাউন্ট বাদ দিয়ে তারপর তুমি ওনাকে টাকা পরিশোধ করো। তো এইখানে আমার 19,000 টাকা থেকে 10% বাদটা বাদ দিব। 19,000 টাকা 10% কয় টাকা হয়? 19,000 টাকা 10% হচ্ছে 1,900 টাকা। তো 19,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে হয় 18,000 টাকা, আর 900 টাকা বাদ দিলে হয় কত টাকা? 17,100 টাকা। তো আমার এইখানে জানুয়ারি 10 তারিখে যদি আমি আসি, পণ্য বিক্রি করছি, এইখানে আসলে আমার মানে আমি আলমের কাছ থেকে কত টাকা পাইতাম? আলমের কাছ থেকে পাইতাম ভাইয়া 17,100 টাকা। ঠিক আছে, এটা আমি আলমের কাছ থেকে পাইতাম। আলমের কাছ থেকে কত টাকা পাইতাম? 17,100। বিকজ এই 19,000 টাকা থেকে 10% বাদটা বাদ দিলাম, 19,000 মাইনাস 1,900, 19,000 টাকা থেকে 1,900 টাকা বাদ দিলে কত টাকা হয় ভাইয়া? 17,100।
এখন এই 17,100 টাকা 5% বারটায় কি করছে ভাইয়া পরিশোধ করছে, ঠিক আছে। তো 19,100 টাকা 5% বারটা সে কি করছে ভাইয়া পাওয়া গেছে বা আমাকে দিছে, পাওয়া গেল 19,100 মানে সরি 17,100 টাকা 5% বারটায় কি হয়েছে ভাইয়া আমাকে দিছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ও অ্যাকচুয়ালি আমাকে কত টাকা দিছে, মানে আলম আমাকে এই যে 5% বারটা বাদ দিয়ে টাকা দিছে না, আলম আমাকে কত টাকা দিছে তুমি আমাকে এটা বলো, ততক্ষণ আজানটাকে শেষ হোক। আমি 4টা অপশন দিচ্ছি। দেখো একজন বলছে ক্যালকুলেশন বুঝি নেই, আবার অনেকে অ্যান্সার দিয়ে দিছে। সিম্পল টার্মে ভাই জিনিসপত্রগুলো বোঝার চেষ্টা করি আমরা। প্রথম কথা, আমরা আগে এই গোল্লাগুলো আগে সরাই, অনেকগুলা দাগাদাগি করছি আমরা। আগে অবশ্যই টাকা চেকের মাধ্যমে, হ্যাঁ আপাতত টাকা দাগাদাগি থাকলে হচ্ছে, কোনো চাপ নাই। ওকে এবার আমরা হ্যাঁ আপাতত এই কুইজ আমরা খেলবো না, তোমরা অনেকে পারছো, তো আমরা একটু দেখতে চাই যারা বুঝিনি তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। ওকে প্রথম কথা, আমি যে এই যে 10 তারিখে আলমের নিকট 10% বার্তায় পণ্য বিক্রি করছি, আলমের কাছে আসলে কত টাকা, মানে আমার 10 তারিখে জাবেদা কি হবে? তো যদি আমি জাবেদা করি, আমার 10 তারিখে জাবেদা কি হবে? আমার 10 তারিখে জাবেদা হবে প্রাপ্য ডেবিট আর বিক্রয় কি হবে ভাইয়া ক্রেডিট হবে। আমার 10 তারিখে জাবেদা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা যদি আমি 10 তারিখে বারটা নগদে পণ্য বিক্রি করতাম, জাবেদা কি হইতো? নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। নাও দ্য বার্নিং কোয়েশ্চেন ইজ টাকার পরিমাণ কত হবে ভাইয়া? দেখো 10 বারটায় পণ্য বিক্রি করছি, এই বারটা আমার কারবারি বারটা, কারবারি বারটাকে কোথাও দেখাইতে হয় না ভাইয়া, জাস্ট মাইনাস করে দিতে হয়। তো 19,000 টাকা থেকে 19,000 টাকা 10% হচ্ছে 1,900 টাকা, মাইনাস করে দিলে কত টাকা থাকে ভাইয়া? 17,100 টাকা থাকে। এইটা নাকি ভাই কারো কোনো কনফিউশন আছে? আগে এই পার্টটা আমরা ক্লিয়ার করি। সো আমার এই যে 10 তারিখে জাবেদা কি হবে? প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট 17,100 17,100, এইটারে কি ভাই কোনো কনফিউশন আছে? আই বিলিভ থাকা উচিত না। এখন এই যে 17,100 টাকা আমি ওর কাছে পাইতাম, কার কাছে পাইতাম? আলমের কাছে পাইতাম। আলম আমাকে এই পুরো টাকাটা দেয়নি, ও কি করছে? এই 17,100 টাকার উপর 5% বার্তা চাইছে। সো আলম এখন আমার কি ভাইয়া দেনাদার, যার কাছে আমি টাকা পাবো। সো এই যে দেনাদারের দেনা পাওনা নিষ্পত্তির সময়, মানে আমি একজনের কাছে টাকা পাই বা একজনকে দিতে হবে, এই দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা দেওয়া হয় সে বার্তাকে আমরা কি বলি ভাইয়া? নগদ বার্তা বলি। সো এইখানে যে 5% এর কথা বলছে, 5% এর বার্তা আলমের নিকট হতে নগদ এত টাকা আদায় আর বাকি টাকা চেকে আদায়। সো এই যে আমি এখানে 5% বার্তা দিচ্ছি, এই 5% আমার জন্য কি ভাইয়া? নগদ বার্তা। নগদ বার্তা হিসেবে তাদের কি করতে হয় ভাইয়া? দেখাইতে হয়। আমি যদি এই জানুয়ারির 20 তারিখে জাবেদাটা করতে যাই, 20 তারিখে জাবেদাটা একটু ডিফিকাল্ট হবে। ফার্স্ট অফ অল নগদে টাকা পাইছি, তারপরে ব্যাংকে টাকা পাইছি, তারপরে বার্তা দিছি, তারপরে সবশেষে আমার প্রাপ্য হিসাব কমে গেছে, প্রাপ্য ক্রেডিট। ঠিক আছে, এখানে প্রাপ্য ছিল ক্রেডিট, প্রাপ্য এখন ক্রেডিট। আমার প্রাপ্য হিসাব ছিল কত টাকার ভাইয়া? 17,100 টাকা প্রাপ্য, মানে আমি প্রাপ্য হিসাবে থেকে কত টাকা পাইতাম? আমার দেনাদার থেকে পাইতাম হচ্ছে 17,100 টাকা।
এই 17,100 টাকার উপর সে বাট্টা চাইছে কত টাকা ভাইয়া? 5%। 17,100 টাকার 5% করলে কত হয়? 17,100 টাকার 10% 1710 টাকা। 1710 টাকার এখন যদি আমি 5% করি, ইফ আই এম নট রং, এটা 855 হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ আজান হচ্ছে। আচ্ছা, আমাকে ভুল ভাবছিল, কোনো সমস্যা নাই ভাইয়া, আমাকে ভুল ভাবলে, আমি মানুষ, আমি ভুল হইতেই পারি। ওকে, তো আছি তো 17,100 টাকা 5% করলে কত হয়? ইয়েস ভাই, 17,100 টাকা 5% করলে কত হয়? 855 টাকা হয়। তো আমার এখানে এই স্যার বাট্টা চাইছে কত টাকা? বাট্টা চাইছে হচ্ছে আমার কাছে 5%, মানে 855 টাকা। এখন এই 855 টাকা বাট্টা দেওয়ার পর, মানে ওকে তো বাট্টা দিয়ে দিছি, এবার বাকি থাকে কত টাকা? সামথিং, ইফ আই এম নট রং, 17,100 থেকে 855 বাদ দিলে 16,000, প্রবাবলি 16,225 বা 250 এরকম বাকি থাকে। ইটস ক্যালকুলেশন করে দেখতে হবে। এখন এই টাকার মধ্যে ও কত টাকা নগদে দিছে? নগদে দিছে হচ্ছে 14,000 টাকা। নাও এখন আমাকে বলো ও ব্যাংকে কত টাকা দিছে, ঠিক আছে? মানে ব্যাংক হিসেবে কত টাকা বসবে? এত ফাস্ট কিভাবে করেন ভাই? ম্যাজিক ম্যাজিক। 16,245 টাকা মেইনলি পাইতাম। তাহলে 16,245 মধ্যে 14,000 টাকা হচ্ছে কিসে দিছে? নগদে দিছে। তাহলে বাকি যে অ্যামাউন্ট আছে, মানে 2,245 টাকা, ওই অ্যামাউন্টটা কিসে ভাইয়া? চেকে। তাহলে চেকের এখানে অ্যামাউন্ট কত হবে? 2,245। 2,245 হবে কি 16,200? হ্যাঁ, 2,245 তাহলে হবে। এই ক্যালকুলেশন কিভাবে আমরা বুঝছি? যদি এই ক্যালকুলেশন বুঝতে, এখন তোমরা আর আমার কেউ জ্বালাবা না। যদি আমরা 3 ঘন নগদান বই করতাম, তাহলে আমার নগদের ঘরে বসতো 14,000 টাকা, ব্যাংকের ঘরে বসতো 2,245 টাকা, আর বাট্টার ঘরে বসতো কত টাকা ভাই? 855 টাকা। বাট যেহেতু আমরা 2 ঘর নগদান বই করতেছি, আমার নগদের ঘরে টাকা বসবে, আর কার ঘরে টাকা বসবে ভাইয়া? ব্যাংকের ঘরে টাকা বসবে। সো আমি যদি আসি প্রাপ্তির দিকে, নগদের দিকে বসছে কত? 14,000, ব্যাংকের দিকে বসছে কত? 2,245 টাকা। আর হিসাবের নাম কি দিছি ভাই? আলম হিসাব। শেষ। আর আমার এই অঙ্কে তেমন কঠিন কিছু নাই, বাকিগুলো সব ইজি টু আন্ডারস্ট্যান্ড। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন যাবে দেখি, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, নগদ টাকা কমে গেছে, এই জন্য উত্তোলন হিসাব নামে নগদের টাকা বসাই দিছি, উত্তোলন হিসাব নগদে। আর তারপরে 30 তারিখে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জে যাবে হয় ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক থেকে টাকা কমে গেছে এই জন্য ব্যাংক চার্জ লিখছি। আর টাকা বসছে কারো ঘরে ভাইয়া? ব্যাংকের ঘরে। যদি বলতো ব্যাংক সুদ, তাহলে আমরা লিখতাম কোন দিকে? প্রাপ্তির দিকে ব্যাংক সুদ। আর এখানে কোন দিকে টাকা লিখতাম? ব্যাংকের ঘরে টাকা লিখতাম, কারণ যাবে দেখি ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। তাহলে ব্যাংকে ডেবিট দিকে বসবে, আর হিসাবের নাম কি দিব ভাইয়া? ব্যাংক সুদ নামে বসাই দিব। সো ব্যাংক চার্জ, ব্যাংক সুদ এভাবে বসাইতে হয়, বিকজ ব্যাংক চার্জ আমার জন্য একটা প্রদান, এই জন্য প্রদানের দিকে বসাইলাম। ব্যাংক সুদ আমার জন্য প্রাপ্তি, তাহলে কোন দিকে বসাইতাম? প্রাপ্তির দিকে বসাই দিতাম। ওকে, এরপরে কাহিনী সিম্পল ভাই। এদিক এদিক যোগ করব, ওদিক ওদিক যোগ করব, যোগ করে যেদিকের যোগফল বড় সেটা দুই দিকে লিখে ফেলবো। আমি যদি একদম বাংলা ভাষায় বলি, এই তিনটা অ্যামাউন্টকে যোগ করলাম, আর এদিক থেকে ভাইয়া এই অ্যামাউন্টটা একটা সিঙ্গেল অ্যামাউন্ট ছিল। সো এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে যোগফল হচ্ছে 37,000 টাকা। যেহেতু 37,000 বড়, আমি দুই দিকে কত টাকা লিখে ফেললাম? 37,000, 37,000। মানে যেদিকের যোগফল বড় এই জেরের মধ্যে, সেটা দুই দিকে কি করতে হয় ভাইয়া? লিখে দিতে হয়। ওকে, এরপরে কি করতে হয়? সেম কাহিনী ব্যাংকের সাথে, ব্যাংকের এই তিনটা যোগ করলাম, ব্যাংকের এই তিনটা যোগ করলাম, যেদিকের যোগফল বড়, দুইটা না তিনটা না সরি, ব্যাংকের এই দুইটা। সো যে আমরা বুঝতেছি যে এই সাইডটা অবশ্যই বড়, যেদিকের যোগফল বড় সেটা দুই দিকে কি করলাম ভাইয়া? লিখে ফেললাম। এরপরে যেদিকের যোগফল ছোট, মানে এদিকে যেহেতু যোগফল কম আসছে, যে আমরা যে জেডটা লিখছি, জেড ঠিক উপরে যত টাকা কম আছে সেই অ্যামাউন্টটা কি করতে হয় ভাইয়া? লিখে দিতে হয়, ঠিক আছে? ওকে, সো ওই অ্যামাউন্টটার নাম কি হয় ভাইয়া? ব্যালেন্স সিডি হয়। আর ব্যালেন্স সিডি তারিখ কি হয়? যে মাসে ম্যাথ করতেছে ওই মাসের শেষ তারিখ। যেহেতু এটা জানুয়ারি মাস, জানুয়ারির শেষ তারিখ 31 তারিখ। আর তা ব্যালেন্স সিডি যেদিকে হবে, ব্যালেন্স বিডি তার ঠিক অপোজিট দিকে হবে। ব্যালেন্স বিডি পরবর্তী মাস শুরুর তারিখ ফেব্রুয়ারি 1, টাকার পরিমাণ কি ওদিকে যেটা ব্যালেন্স সিডিতে ছিল, এখানে সেটা ব্যালেন্স বিডিতে সেম টাকার পরিমাণ হবে। বলেন বুঝতে কারো সমস্যা আছে নাকি ভাইয়া? পুরা ওকে ভাইয়া। 15% বাদ দেওয়া যাবে 908 টাকা থেকে। আদিয়া,
15% বারটা বাদ দেওয়া যাবে। দেখো 15% না, তুমি চাইলে 100% বারটাই বাদ দিতে পারো, এটাতে আমার কিন্তু কোনো সমস্যা নেই। মানে তুমি এইখানে এইখানে 5-এর জায়গায় 15 কেন, 50 বাদ দাও, 100 বাদ দাও, আমার কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায় জানো, যদি আমার কোয়েশ্চেনে বলা না থাকে আমি কিন্তু বাদ দিতে পারবো না। মানে আমার এখানে কোয়েশ্চেনে 5% বলা আছে জন্য আমি কি করলাম ভাইয়া, 5% বাদ দিছি। কোয়েশ্চেনে 15 বলা থাকলে আমি 15 বাদ দিব, কোয়েশ্চেনে 10 বলা থাকলে আমি 10 বাদ দিব, কোয়েশ্চেনে 2 বলা থাকলে আমি 2 বাদ দিব। তো যেটা বলা থাকবে আমি ওইটা ওয়াইজই করবো, ওইটা থেকে এক গুণ বেশিও করতে পারবো না, আর এক গুণ কমও করতে পারবো না। আসলে একটা ভুল বললাম, করতে পারবো না, না করতে পারবো, করার পরে টিচার আসলে আর নাম্বার দিবে না। তো কোয়েশ্চেনে যা বলা থাকে আমরা ঠিক সেই কাজটাই করবো, আর না করলে পরে যেটা করবো সেটা হচ্ছে আফসোস করবো, মানে টিচার তো নাম্বার দিবে না, এটাই হচ্ছে কাহিনী। ওকে, মিম বলছে ভাই আবার বুঝান প্লিজ। আচ্ছা ভাই কোন জায়গাটা আবার বুঝিনি সেটা একটু বুঝতে হবে, আর যদি দেরি করে এসে বলেছে ভাই আবার বুঝান তাহলে তো সেটা তো বুঝতে পারবো না। ওকে, আচ্ছা এত তো পার্সেন্ট হিসাব কেমনে করেন এটা একটা ট্রিক দেন। তো তাহসিন রেজা ভাইয়া, আমি কিন্তু এত দ্রুত, ট্রিকটা হচ্ছে কি জানো, ট্রিকটা হচ্ছে ওই স্যার একটা মোবাইল রাখবো, মোবাইলে ক্যালকুলেশন করবো, তারপর তোমাদেরকে সে বলবো, দিস ইজ দ্য ট্রিক। আর এটা ছাড়া একটা ট্রিক আছে, কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো আমি অনেকদিন ধরে যেহেতু পড়াই, আমার একটা অভ্যাস হয়ে গেছে ক্যালকুলেশন করার। সো প্রথম কথা হচ্ছে, যে কোনো কিছু 10% বের করা সবচেয়ে সহজ। কোনো কিছু 10% বলতে বোঝায় ওখান থেকে একটা শূন্য কম। তো আমি যদি কোনো যে কোনো সংখ্যা যেটা শেষে শূন্য আছে, 10,000, 20,000, 5,000, 20,000, 1,00,000, 2,00,000, ওটা 10% বের করতে যাই, তাহলে জাস্ট একটা শূন্য কমাই দিলে আমার 10% হয়ে যায়। ফর এক্সাম্পল 10,000-এর 10% কয় টাকা হবে, 1,000 টাকা, একটা শূন্য কম। 20,000 10% কত হবে, 2,000 টাকা, একটা শূন্য কম। আচ্ছা 10% বের করতে পারলে 10%-এর যে মানটা পাবো ওইটাকে 2 দিয়ে গুণ করলে 20% হয়ে যায়, আর ওইটাকে 2 দিয়ে ভাগ করলে 5% হয়ে যায়। ঠিক আছে, বহু হিসাব নিকাশ এখন আপাতত তোমাদের লাগবে না, এতটুকু শিখাইলাম। দুইটা পার্সেন্টেজ মনে রাখলে অনেকগুলা বের করা যায়। 10% মানে একটা শূন্য কম, 1% মানে দুইটা শূন্য কম। ঠিক আছে, এই সিম্পল দুইটা জিনিস মনে রাখলে বাকি সব পার্সেন্টেজ ইজিলি বের করা যায়। ওকে আসি। ও তো টুসি বলছে 20 তারিখেরটা একটু বুঝায় দেন। আচ্ছা 20 তারিখেরটাই ভাই এতক্ষণ ধরে বুঝাইলাম, যে আমি আলমের থেকে কত টাকা পাইতাম, আলমের থেকে পাইতাম হচ্ছে 17,100 টাকা। এই 17,100 টাকা আলম আমাকে বলছে ও 5% বার্তায় পরিশোধ করবে। মানে আমি আলমের থেকে পাইতাম 17,100 টাকা, ও আমারে বলছে যে ভাই আমার 5% বার্তা দেন। ওই যে দেনাদার দেনা পাওনা নিষ্পত্তির সময় তোমার ফ্রেন্ড তোমার থেকে টাকা ধার নিচ্ছে 500 টাকা, ও তোমার ফেরত দেওয়ার সময় ওর পকেটে 300 টাকা আছে, দোস্ত এটা প্লিজ দোস্ত আর চাইছ না আমার কাছে। ওই যে তোমার দোস্ত, তুমি যে ওরা টাকা ধার দিছিলে 500, ও ফেরত দেওয়ার সময় তোমার 300 টাকা, এই যে 200 টাকা ওরা ছাড় দিলা, এই ছাড়টাকে কি বলা হয় ভাইয়া, নগদ বার্তা বলা হয়। ঠিক আছে, তো এইখানেও এই আলম বাবাজি আমার থেকে টাকা মানে বিক্রি যেহেতু করছি তার কাছে কত টাকার পণ্য বিক্রি করছি, 17,100 টাকার পণ্য বিক্রি করছি। সে যখন আমার টাকা ফেরত দেওয়ার কথা, ও আমার 17,100 টাকা ফেরত দিবে না, ও আমার বলছে ভাই একটু কম নাকি, একটু একটু প্লিজ মামা, ওই মামা প্লিজ প্লিজ। তো আমরা যখন এরকম করে বলছে, আমি আরো কয় পার্সেন্ট বার্তা দিছি ভাই, এক্সট্রা 5% বার্তা দিছি। এই 5% কে আমরা কি বলি ভাইয়া, মানে এখানে 5% না যে কোনো পার্সেন্টই মানে হইতে পারে, বাট দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা দেওয়া হয় সেই বার্তাকে আমরা কি বলি ভাইয়া, নগদ বার্তা বলি। ঠিক আছে, তো আমি ওকে কত পার্সেন্ট নগদ বার্তা দিছি ভাইয়া, 5%। 17,000 টাকা 5% করলে দাঁড়ায় হচ্ছে 855 টাকা। তো এরপরে আমরা 17,000 টাকা থেকে 855 বাদ দিছি, বাদ দেওয়ার পর কত টাকা পাইছি, 16,245। এই 16,245 এর মধ্যে 14,000 টাকা দিচ্ছে নগদে, বাকি টাকা কিসে দিছে, ব্যাংকে দিছে। তো এই জন্য ব্যাংকের ঘরে অবশ্যই টাকা কত টাকা, অবশ্যই টাকা হচ্ছে এই 2,245। ইহাই হচ্ছে কাহিনী। টুসি আই গেস বুঝে গেছো, পুরাটা একবার রিভিশন দেন। আরে তাহলে তো পরের অঙ্কটা করাইতে পারবো না। না ফাহাদ ভাইয়া, ওই মামা প্লিজ প্লিজ, ওই মামা না প্লিজ। ওকে আসি। সো আমরা নেক্সট অঙ্কটা দেখি, কারণ এই অঙ্কটা যারা অলরেডি একবার বুঝে ফেলছি, আমার মাথায় জাস্ট স্টাক হয়ে আছে। সো একবার যদি বুঝে ফেলছি, নেক্সট ম্যাথটা দেখি। প্রত্যেকটা সিমিলার ক্যাটাগরির ম্যাথ, জাস্ট একটু এডিশন সাবট্রাকশন আছে। সো একটা ম্যাথ বুঝলে বাকিটা ইজিলি বোঝা যাবে। ওকে, সামনে আগে 3 ঘর নগদান বই। 3 ঘর নগদান বই জাস্ট মনে রাখতে হবে টাকার কলাম 3টা, তাহলে আমার টোটাল কলাম কয়টা হবে, 14টা। সো আমার যদি টাকার কলাম 3টা হয়, আমার জাস্ট ঘরগুলো দেখতে এরকম। এখানে জাস্ট ছোটটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হইতেছে তোমরা এই পাকড়া পিটা কইরো না, এই উপর নিচ দুইটা লেয়ার করার দরকার নেই, একটা লেয়ারের মধ্যেই করবা।
নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। তো ডাবল ডাবল লেয়ার করার দরকার নেই, এখানে ছোট্ট একটা ভুল আছে, এটা একটা নিচের কলামে দিয়ে দিচ্ছে, বাট এটা বেসিক্যালি একটা সিঙ্গেল কলামের মধ্যে রাখা উচিত। সো এইখান থেকে তোমরা আগে আমাকে দেখে বলো যে হ্যাঁ কোন কোন আইটেম আসবে আর কোন কোন আইটেম আসবে না, 3 ঘর নগদান বইয়ের মধ্যে কোন কোন আইটেম আসবে আর কোন কোন আইটেম আসবে না। আচ্ছা 20 তারিখের বারটা আসেনি কেন? 20 তারিখের বারটা কোথায় আসেনি ভাই বলো তো আমারে। 20 তারিখে বারটা কেন আসবে? আমরা যেহেতু 2 ঘর নগদান বই করতেছি, 2 ঘর নগদান বইয়ের মধ্যে নগদ টাকার, ব্যাংক টাকার কলাম আসে। 2 ঘর নগদান বইয়ের মধ্যে যেহেতু বারটার কোনো কলাম নাই, এই জন্য আমরা নগদান বইয়ের মধ্যে বারটাকে আনতে পারিনি। বাট সেম অঙ্ক যদি 3 ঘর নগদান বই আমরা করতাম, তাহলে ইন দ্যাট কেস আমার বারটার কলাম আসতো, সেখানে আমার বারটাকে কি করতাম ভাইয়া, লিখতাম। ঠিক আছে, ওকে। এই ক্লাসগুলোর বেসিক্যালি আসলে রেকর্ড থাকে না, টু বি অনেস্ট। এই ক্লাসগুলোর রেকর্ডিং তোমরা আসলে পাবা না। আমরা আসলে পেইড ক্লাসগুলো রেকর্ডিং দিই, ফ্রি ক্লাসগুলো আমরা আসলে কোনো রেকর্ডিং দেই না। যা ক্লাস করবো, যতটুকু ক্লাস করবো মনোযোগ দিয়ে সেটাই দেখতে হবে, সেটাই করতে হবে। ওকে, আসি সামনে আগে। সো আমার এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনে খুবই সহজ একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে আমাকে দেখে বলো যে আমার কোন কোন আইটেম আসবে না, মানে এখান থেকে কোন কোন লেনদেন আসবে না। একজন বলছে 3 আসবে না, মালিহা বলছে 3 আসবে না। ওকে, দেখি। ওকে, আসি। 1 তারিখেরটা আসবে, সালামের নিকট 5% বার্তায় পণ্য ক্রয় করা হলো। ব্যক্তির নাম বলা আছে, নগদ ব্যাংক কিছু বলা নেই, এটা একটা বাকিতে লেনদেন। সো এইটা আমার আসবে নাকি আসবে না? আসবে না। জুন 3 তারিখে কি আসবে? না, 3 তারিখটা আসবে না। এরপরে চেকে বাড়ি ভাড়া পরিশোধ আসবে, সালামকে পরিশোধ আসবে, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন অবশ্যই আসবে। এটা আমার কি ভাইয়া? এই এন্ট্রিটা হচ্ছে কনফারেন্সি। ওকে, জুনের 29 মিশর নিকট হতে 5% বার্তায় 950 টাকা চেক পাওয়া গেল। এটাও কি হবে ভাইয়া? আসবে। বিকজ এটা আমার জাবেদা করলে আমার টাকার প্রাপ্তি আসবে, বার্তার কলাম আসবে। এন্ড এইখানে সবচেয়ে মজার টুইস্ট হচ্ছে, যারা গত ক্লাসে ছিলাম এটা শিখাইছিলাম, যে যদি আমার বলে চেক পাওয়া গেল, তাহলে বুঝতে হবে এই টাকা যে অ্যামাউন্টটা বলা আছে এটা বার্তা বাদ দেওয়ার পরের অ্যামাউন্ট। যদি আমাকে বলে চেক পাওয়া গেল, যে এরকম মিশর নিকটে 5% বার্তায় 950 টাকা চেক পাওয়া গেল, যদি চেক পাওয়া গেল বলা থাকে, তাহলে আমার বুঝতে হবে এই যে 950 টাকা দেওয়া আছে এটা আসলে বার্তা বাদ দেওয়ার পরের অ্যামাউন্ট। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা আসি ফার্স্টে, নগদ উদ্বৃত্ত 19,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 7,000 টাকা। এটাকে কি নামে লিখতে হয় ভাইয়া? এটাকে লিখতে হয় ব্যালেন্স বিডি নামে। তো ব্যালেন্স বিডি নামে আমরা নগদের ঘরে লিখলাম কত? 19,000, ব্যাংকের ঘরে লিখলাম কত টাকা ভাইয়া? 7,000 টাকা। এরপরে 3 তারিখ তো আসবে না, 14 তারিখ চেকে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো, যাবে দেখি ভাড়া ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এই জন্য বাড়ি ভাড়া হিসাব লিখলাম, টাকা বসছে কার ঘরে ভাইয়া? ব্যাংকের ঘরে। ওকে, এরপরে সালামকে পরিশোধ, টাকা যেহেতু পরিশোধ করছি মানে প্রদান করছি, সালাম ডেবিট, নগদান ক্রেডিট, যাবেতে কি হবে? সালাম হিসাব এদিকে বসলো আর নগদের ঘরে টাকা বসবে কত হাজার টাকা ভাইয়া? 2,000 টাকা। এরপরে ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন। আচ্ছা, জুনের 24 তারিখে জাবেদা কি ভাইয়া? জুনের 24 তারিখে জাবেদা কি হবে? ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন। জুনের 24 তারিখে জাবেদা কি হবে? জুনের 24 তারিখে জাবেদা হচ্ছে নগদান ডেবিট আর ব্যাংক ক্রেডিট। কোয়েশ্চেনটা দেখো, ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন, যাবে কি হয় ভাইয়া? নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। টাকার পরিমাণ কত? 2,000 2,000 2,000 আরটা কত ভাইয়া? 2,000। তো ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন, তাই না? আচ্ছা, যাবে কি হবে? নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। এই আইটেম গুলোকে আমরা কি বলি? কনফ্রেন্টিভ। যে সকল লেনদেনে জাবেদা করলে নগদ ব্যাংক দুইটা পক্ষ পাশাপাশি থাকে, সেটাকে আমরা কি বলি ভাইয়া? কনফ্রেন্টিভ বলি। মানে এখানে দুইটাই পক্ষ হবে, একটা নগদ হবে, একটা ব্যাংক হবে। এগুলো এই এন্ট্রি গুলোকে আমরা কি বলি? কনফ্রেন্ট্রি বলি। সো কনফ্রেন্ট্রি নগদান বইয়ে লেখার নিয়মটা কি ভাইয়া? কনফ্রেন্ট্রি নগদান বইয়ে লেখার নিয়মটা হচ্ছে আমার টাকা বসবে জাবেদা অনুযায়ী। মানে
আমার এইখানে নগদান হিসাব জাবেদা কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। এই ডেবিট দিকে নগদের কলমে টাকা বসছে কত টাকা ভাইয়া? 2000 টাকা। ডেবিট দিকে নগদ হিসাব যেহেতু ডেবিট দিকে আছে, ডেবিট দিকে নগদের কলমে টাকা বসছে কত টাকা ভাইয়া? 2000 টাকা। আবার ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসবে কত? ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসছে কত টাকা ভাইয়া? 2000 টাকা। কি শিখাইছিলাম? টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে কি ভাইয়া? উল্টা বা অপোজিট। টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে উল্টা বা অপোজিট। ঠিক আছে? ওকে, সো এইখানে আমার জাবেদা কি হইছে? ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন জাবেদা কি? নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, যদি এটাই হয় আমার জাবেদা, টাকা বসবে জাবেদা অনুযায়ী। সো জাবেদার নগদান কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। সো ডেবিট দিকে নগদের কলমে কত টাকা বসছে ভাইয়া? 2000 টাকা। আবার ক্রেডিট দিকে ব্যাংকের কলমে কত টাকা বসছে ভাইয়া? 2000 টাকা। বসায় ফেলছি, টাকা বসছে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম কি হবে? হিসাবের নাম হবে উল্টা বা অপোজিট। যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসে, হিসাবের নাম কি হবে? নগদান হিসাব। যেহেতু নগদের ঘরে টাকা বসে, হিসাবের নাম কি হবে? ব্যাংক হিসাব। আর পাশে একটা ক লিখে দিছি, এটাকে সি লিখলেও হয়, তাহলে বোঝা যায় এটা একটা কি এন্ট্রি ভাইয়া? এটা একটা কন্ট্রা এন্ট্রি। ওকে ভাইয়া, আগে বলেন বুঝছেন কিনা? এটা বুঝলে আমার মাথা শান্তি হয়ে যাবে, আমার মাথা ঠান্ডা থাকবে যে বুঝতে পারছি। ওকে, টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে উল্টা। সো এই কাজটাকে আমরা বুঝছি। ইয়েস, আই বিলিভ বুঝছি। ওকে, সো এটা আমরা যদি বুঝে যাই, তাহলে পরেরটা, মিশন নিকট হতে 5% বার্তায় 950 টাকা চেক পাওয়া গেল। সো এটা আমি শিখাইছিলাম লাস্ট ক্লাসে, আজকে আবার শিখাই দিচ্ছি। যদি আমাকে এরকম বলা থাকে 5% বার্তায় এত টাকা চেক পাওয়া গেল, তাহলে বুঝে নিতে হবে, মানে এখানে চেক পাওয়া গেল বলতে কি বোঝায়? চেক একটা বেসিক্যালি একটা পাতা। ঠিক আছে? আপনাকে যখন 950 টাকা চেক দিয়ে দিছে, দ্যাট মিন্স আপনাকে এক্স্যাক্টলি কত টাকা দিছে ভাইয়া? 950 টাকাই দিছে। আপনাকে যখন 950 টাকার একটা চেক লিখে দিছে, আপনাকে এক্স্যাক্টলি কত টাকা দিছে ভাইয়া? 950 টাকার একটা চেকই দিয়ে দিছে। তাহলে এই যে আমার এখানকার অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কি ভাইয়া? বাট্টা বাদ দেওয়ার পরের অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কোন অ্যামাউন্ট ভাইয়া? এই অ্যামাউন্টটা হচ্ছে বাট্টা বাদ দেওয়ার পরের অ্যামাউন্ট। আচ্ছা, আমাকে যেহেতু কোয়েশ্চেনে বাট্টা বাদ দেওয়ার পরের অ্যামাউন্ট বলে দিছে, ইন দ্যাট কেস আমার বাট্টাটা ক্যালকুলেট করার জন্য কি করতে হবে? বাট্টার ওই পার্সেন্টটা দিয়ে গুণ করতে হবে। সিম্পল একটা ক্যালকুলেশন বুঝে, যে লাস্ট ক্লাসে বুঝাইছি। সো আমাকে এখানে কি বলছে? 5% বাট্টায় 950 টাকা চেক পাওয়া গেল। সো আমার এখন এই 5% এর মান কি করতে হবে? বের করতে হবে। সো আমি যদি সিম্পলি চিন্তা করি, আমার টোটাল টাকা কত পার্সেন্ট? 100%। এই 100% এর মধ্যে 5% বাদ দিয়ে আমাকে এখন যেটা দেয়া হয়েছে 95 ভাগ। তো এই যে এই 950 টাকা বেসিক্যালি কত ভাগের মান? 95 ভাগের মান। বেসিক্যালি আমাকে কোশ্চেনে বলা হয়েছে 5% বারটা বাদ দিয়ে 950 একটা চেক দেওয়া হলো। সো আমাকে যখনই বলবে চেকের কথা, তখন আমরা বুঝে নিব বারটার অ্যামাউন্টটা অলরেডি মাইনাস করে চেকটা কি করা হয়েছে? দেওয়া হয়েছে। ওকে, সো আমার এই 950 টাকার মধ্যে মানে এখান থেকে অলরেডি কি করা হয়েছে? বারটার অ্যামাউন্টটা বাদ দেওয়া হয়েছে। বারটা কত পার্সেন্ট? 5%। সো এই জন্য আমরা 100 টাকা থেকে 5% 5 কি করলাম? মাইনাস করলাম। মাইনাস করে কত পাইলাম ভাইয়া? 95 পাইলাম। সো আমার এই টোটাল 100% থেকে কত পার্সেন্ট মাইনাস করে, কত পার্সেন্ট মাইনাস করছি? 95 মাইনাস, মানে 5% মাইনাস করছি। সো এই যে 5% বারটা বাদ দিয়ে এই টাকার অ্যামাউন্ট, সো আমরা বুঝবো এই 950 টাকা বেসিক্যালি কত ভাগের মান? 95 ভাগের মান। সো এই জন্য 950 কে 95 দিয়ে ভাগ করলাম, আর গুণ করলাম কত দিয়ে? 5 দিয়ে। 95 দিয়ে ভাগ করলে কত হয়? সো 95 ভাগ করলে হয় হচ্ছে 10, আর 5 দিয়ে গুণ করলে হয় কত ভাইয়া? 50। সো আমার এখানে বাট্টার অ্যামাউন্ট কত? বাট্টার অ্যামাউন্ট বের করার জন্য কি করতে হচ্ছে? জিনিসটা হচ্ছে আমাকে এখানে বলছে এই 5% বাদটা বাদ দেওয়ার পর কত টাকা দেওয়া হয়েছে? 950 টাকা দেওয়া হয়েছে। তো এই জন্য এই 950 কে ভাগ করলাম কত দিয়ে? 95 দিয়ে। তার কারণ এখান থেকে অলরেডি 5% কি করেছে? বাদ দেওয়া হয়েছে। আবার টোটাল টাকা যদি 100% হয়, 100 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 95 হয়। তো এই জন্য 950 কে ভাগ করলাম কত দিয়ে? 95 দিয়ে। গুণ করলাম কত দিয়ে? 5 দিয়ে। তাহলে আমরা কার অ্যামাউন্ট পাইলাম? বাট্টার অ্যামাউন্ট পাইলাম। কত টাকা পাইলাম? 50 টাকা পাইলাম। তো এইখানে আমরা যদি টাকা বসাই, নিশু হিসাব, বাট্টার ঘরে 50 টাকা, ব্যাংকের ঘরে কত টাকা ভাইয়া? চেক যেহেতু পাইছি, ব্যাংকের ঘরে কত টাকা দিছি? 950 টাকা। তারপরে আগের নিয়মে ব্যালেন্স বিডি, আগের নিয়মে ব্যালেন্স সিডি। বাট এইখানে মনে রাখতে হবে যে
আমার নগদ কলাম আর ব্যাংক কলামেরই ব্যালেন্স সিডিবিডি হয়, নগদ কলাম আর ব্যাংক কলামেরই উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, বাট্টার কলামের কোনো উদ্বৃত্ত নির্ণয় করতে হয় না। নগদ কলাম ব্যাংক কলামের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, কিন্তু বাট্টার কলামের কোনো ধরনের কোনো উদ্বৃত্ত নির্ণয় করতে হয় না। এটা আমরা মাথায় রাখবো। এই জন্য দেখো ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি জাস্ট নগদ আর ব্যাংক কলামেরই দেয়া আছে, বাট্টার কলামের কোনো ব্যালেন্স বিডি কোনো ব্যালেন্স সিডি করা হয় নাই। এটা কিন্তু এমসিকিউ তে আসে যে কোন কোন 3 ঘর নগদান বইতে কোন কোন কলামের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, ব্যাংক আর নগদ আর ব্যাংক কলামের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, ব্যালেন্স বিডি সিডি করতে হয়, কিন্তু বাট্টা কলামের কোনো উদ্বৃত্ত নির্ণয় করতে হয় না। ইয়েস আরাফাত, পারলে সব ইজি, পারলে দুনিয়াই সহজ, আর না পারলে সব কঠিন। এবার এত যারা সহজ সহজ বলতেছিলা, এই অঙ্কটা পারলে করে দেখো তো সহজে। দেখি এই অঙ্কটা পারলে বুঝবো ইউ আর নগদান বইয়ে বস হয়ে গেছে, শেষ। এই একটা অঙ্ক পারলে বুঝবো নগদান বইয়ে বস হয়ে গেছো। সসের বস না, নগদান বইয়ের বস হয়ে যাবে। ওকে ডান, তাহলে দেখি কয়জন পারে। ব্রো ওয়াহিদুল ব্রো, না ব্রো আই এম স্টিল লার্নিং। ওকে আসি। কন্টেন্টের ক বক্সের ভিতরে লেখা, যেখানে আদিয়া যেখানে লিখছে রাখো, কোনো চাপ নাই, লিখলেই হইছে। মানে টিচার তোমার কটা দেখতে পারলেই হইছে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ওকে কোনটা কোনটা ওকে আচ্ছা, আর আমাদের কোনটা কোনটা ওকে। দেখো এই অঙ্কের জাস্ট এই একটা পারলেই, এই 31 নম্বরের পার্টটা পারলেই তুমি পুরো ম্যাথ বুঝছো। এবার দেখো এই অঙ্কের এতটুকু পর্যন্ত সব কবি পারে, মানে সবাই পারবা। আর এতটুকুর পরে এই 31 নম্বরে এসে তুমি এবং কবি দুইজনে কি হবে ভাইয়া, নীরব হয়ে যাবা। কারণ অনেকে এই জায়গাটা আসে যে কনফিউশনটা হয় যে ভাইয়া এইখানে টাকার পরিমাণ কত হবে, কিভাবে করব, কেমনে করব। ওকে একদম স্যার পারা যাবে, কোথায় করব, খাতায় করবা। ওকে আসি, আমি আপাতত করা দিচ্ছি যেহেতু আমাদের হাতে সময় একটু কম। ওকে আসি। প্রথমে কি বলছে, নগদ তহবিল আর ব্যাংক জমা উদ্বৃত্ত, এটাকে আমরা কি নামে লিখি, ব্যালেন্স বিডি নামে লিখি। ইজি পিজি, এটা আর বোঝানোর কিছু নাই। পণ্য নগদে বিক্রি করছি ৭৫০০, আর দাগ কাটা চেকে, চেকে বলুক দাগ কাটা চেকে বলুক দুইটা সেম জিনিস। বেসিক্যালি দাগ কাটা চেক বলতে বোঝায় চেকের আবার অনেকগুলো কোয়ালিটি আছে, বাহক চেক, দাগ কাটা চেক। নর্মালি চেকে বিক্রয় বললে যা হয়, দাগ কাটা চেক বললে সেম জিনিসই হয়। দাগ কাটা চেকের বেসিক্যালি ফিচারটা হচ্ছে চেকের একদম টপ রাইট কর্নারে এরকম করে দুইটা দাগ দেওয়া থাকে। তো এইটা বলতে বোঝায় যে চেকটা নিয়ে ব্যাংকে জমা দিবে, চেকের মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্টের নাম লেখা আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টেই চেকের টাকাটা কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? দাগ কাটা চেকের কাহিনী হইতেছে, দাগ কাটা চেকের মধ্যে যে অ্যাকাউন্টের নামটা বলা থাকে বা নাম্বারটা বলা থাকে, চেকটা ব্যাংকে জমা দিলে ওই অ্যাকাউন্টেই চেকের টাকাটা কি হয় ভাইয়া, ট্রান্সফার হয়ে যায়। সো বেসিক্যালি দাগ কাটা চেক বলতে এখানে আদার্স অন্য কিছু বোঝায় নাই। এখানে চেকে দাগ কাটা চেক বলতে যা হয়, চেকে বললে সেম জিনিসই হয়। চেকে বিক্রি করছি, সো বিক্রয় হিসাব লিখবো, নগদের ঘরে ৭৫০০ আর ব্যাংকের ঘরে কত টাকা ভাইয়া, ৫০০০ টাকা। জীবন বীমা প্রিমিয়াম, সো জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, এগুলোকে আমরা কি নামে লিখি ভাইয়া, উত্তোলন নামে লিখি। যাবে কোন দিকে, প্রদানের দিকে যাবে। কত টাকা বসবে, ৩০০০ টাকা বসবে নগদের ঘরে। ওকে এরপরে ক্রয় ১২০০০ টাকা, যার ৬০% নগদে ৪০% চেকে। সো ক্রয় যাবে প্রদানের দিকে, ১২০০০ টাকা ৬০% মানে ৬০০০ টাকা, আর ৪০% মানে হচ্ছে কত হাজার টাকা, তো ৬০০০ ৪০০০ টাকা, আর হচ্ছে ২০০০ টাকা হচ্ছে বাকিতে। সরি ৪০ আর ৬০ কি বলতেছি। সো ১২০০০ টাকা ১০% হচ্ছে ১২০০০ টাকা। দেখো ১২০০০ টাকা ১০% কয় টাকা, ১২০০ টাকা। তাহলে ৬% কত হবে, ৬-১২-৭২, মানে ৭,২০০ টাকা। আর ৪ দিয়ে ইয়া করলে কত হবে, ৪,৮০০ টাকা। তো এইটা হচ্ছে কত, আমি যদি ভুল না হই, ৭,২০০, ৬-১২-৭২, আর একটা হচ্ছে ৪,৮০০। ঠিক আছে? ওকে আসি। কুইজ দেন ভাইয়া, আরে কুইজ তো মিস হয়ে গেল। ওকে আচ্ছা, আপাতত মিস সমস্যা নেই, যাতে এই অঙ্কটা বুঝাই কুইজ দিব। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, এটা কনফ্রা এন্ট্রি। আমরা একটা একটা করে আগাই, দাঁড়াও ১ মিনিট। ওকে আমরা যদি পরের অঙ্কে যাই, আরে আনসার দেখা যাচ্ছে নাকি তোমাদেরকে? ওকে এখান থেকে আসি। তো আমরা একটা একটা করে আগাই। ফার্স্ট সেটটা ব্যালেন্স বিডি নামে ২৬,৫০০, ২২,৫০০। এরপরে বিক্রি করছি, বিক্রয় হিসাব ৭,৫০০, ৫,০০০। এরপরে জীবন বীমা প্রিমিয়াম, এটাকে কি নামে লিখতে হয়, উত্তোলন নামে লিখতে হয়, উত্তোলন, নগদের ঘরে ৩০০০ টাকা। এরপরে ক্রয় ১২০০০ টাকা, যা ৬০% নগদে ৪০% চেকে, ক্রয় যেহেতু আমার জন্য প্রদান,
নগদের ঘরে 7,200, ব্যাংকের ঘরে কত টাকা? 4,800 টাকা। এরপর অফিসের জন্য ব্যাংক হচ্ছে উত্তোলন, এটা আমার জন্য কি একটা কন্ট্রা এন্ট্রি। জাবেদা কি হবে? নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা বসবে জাবেদা অনুযায়ী। দ্যাট মিন্স দেখো এইখানে নগদের ঘরে কত টাকা বসে? 7,500। যেহেতু তোমার জাবেদা হচ্ছে নগদান ডেবিট আর ব্যাংক ক্রেডিট, 7,500 7,500, আমি যদি ভুল না হয় দাঁড়াও আরেকবার চেক দিই। অফিস ব্যাংক হ্যাঁ 7,500। সো ডেবিট দিকে নগদের ঘরে বসে 7,500, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসে 7,500, আর হিসাবের নাম কি? অপোজিট হিসাবের নাম। হিসাবের নাম কি? অপোজিট হিসাবের নাম। ঠিক আছে। এরপরে আয়কর পরিশোধ। আয়কর বললো আমরা কার নাম নিয়ে আসি? উত্তোলনের নাম নিয়ে আসি। জীবন বীমা আয়কর দুইটাই ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসি? উত্তোলনকে নিয়ে আসি। এই জন্য উত্তোলন হিসাব করছি কত টাকা? 4,500 টাকা। বেতন প্রদান 6,000, চেক মারফত ভাড়া প্রদান 3,000। এই বেতন প্রদান নগদের ঘরে 6,000, ভাড়া হিসাব 3,000 টাকা। সব লিখে ফেলছি, বারবার অঙ্কটা ইনকমপ্লিট রাখছি জাস্ট যাতে তোমরা এই 31 নম্বরে টাকাটা বসাইতে পারো। সো তোমাদের এখন ডিউটি হচ্ছে এই ডেবিট দিকের নগদটা যোগ করো আর ক্রেডিট দিকের নগদটা যোগ করে আমাকে যোগফল দুইটা বলো। এই ডেবিট দিকের নগদটা যোগ করবা আর ক্রেডিট দিকের নগদটা যোগ করবা, যোগ করে আমাকে কি বলবা ভাইয়া? যোগফলটা বলবা। ডেবিট দিকের নগদটা যোগ করো আর ক্রেডিট দিকের নগদটা যোগ করো, যোগ করে আমাকে কি বলবো ভাইয়া? যোগফলটা বলবা। ক্লাস কয়টা পর্যন্ত নিব তোমরা বলো। আজকে সারা রাত ক্লাস নেই, কোনো সমস্যা আছে? ওকে, দেখি। কলেজে কথা বলে দেখতে পারো, হয়তো সুযোগ থাকতে পারে। ওকে, আসি। আরাফাত, কে কারে কুড়াল মারছে সেটা হিসাব করা বাদ দিয়ে আগে আমার অঙ্কের হিসাব বলো, তারপর তোমার হিসাব আমি করতেছি। ওকে, আগে আমার যোগফল বলো তোমরা আগে। তোমাদের করতে হচ্ছে যোগফল, আর তোমরা কমেন্টের মধ্যে জ্ঞান দিচ্ছ দেখি একজন আরেকজনের। সেই তানজিম বলতেছে, একজন বলছে না। আরে না কি, আগে যোগফল আমারে বলো। তো তোমরা আমাকে যে কাজটা বলবা, ডেবিট দিকের এই নগদের অ্যামাউন্টটা যোগ করবা আর ক্রেডিট দিকের নগদের অ্যামাউন্টটা যোগ করবা। ঠিক আছে, এটা যোগ করে আগে যোগফল বলো। ডেবিট দিকে হচ্ছে 41,500। নিহাল, থ্যাংক ইউ নিহাল। ডেবিট দিকে যোগফল কত ভাইয়া? ডেবিট দিকে যোগফল হচ্ছে 41,500। আমি একটু সুন্দর করে লিখি, তাহলে আমার জন্য বোঝার একটু ইজিয়ার হবে। ডেবিট দিকের যোগফল হচ্ছে কত ভাইয়া? 41,500। আর ক্রেডিট দিকে কত ভাইয়া? ক্রেডিট দিকে হচ্ছে 20,700। আরাফাত, ধন্যবাদ। আরাফাত ভালো হয়ে গেছে। ওকে, ক্রেডিট দিকে কত ভাইয়া? 20,700। এখন এই ডিফারেন্স কত আমাকে বলো তো। ডেবিট হচ্ছে 41,500 লিখছি, ক্রেডিট হচ্ছে কত? 20,700। আমার কমেন্টে রিপ্লাই দেন যে বলছে তার কমেন্টই করতে পারিনি। আচ্ছা, 20,000 না 27,000? 20,700। ইয়েস, ক্রেডিট দিকে 20,700। ওকে, আচ্ছা এবার আমাকে দুই সাইডের ডিফারেন্সটা বলো। ডিফারেন্স কয় টাকা? হ্যাঁ, আরাফাত আগে দিছিল। তানজিম, এখন আমি বলছি আমার ডেবিট দিকের যোগফল পাইছি 41,500, ক্রেডিট দিকের যোগফল পাইছি কত ভাইয়া? 20,700। ভুল করলে তোমরা করছো, ঠিক করলে আমি ঠিক করছি। ওকে ওকে ভাইয়া, আমার টি শার্টটা সেই, ফাহাদ তোমার নামটাও সেই। ওকে, আসি। এবার আমার এই ডিফারেন্সটা বলো। আরাফাত বলছে ডিফারেন্স হচ্ছে 20,800 টাকা। আরাফাত কি ঠিক বলছে? আমি কি আরাফাতকে বিশ্বাস করব? ডিফারেন্স কত ভাইয়া? 20,800 টাকা। একজন বলছে 20,800, একজন বলে 20,700। না, ঠিক আছে, আরাফাত যেহেতু বলছে ঠিকই বলছে, ইফাতও বলছে, লামিয়াও বলছে। লামিয়া কি কম বলছে? না, লামিয়া ঠিক বলছে। ওকে, ওয়াহিদুলও বলছে 20,800। ওকে, ঠিক আছে, তাহলে মেনে নিলাম, ঠিকঠাকই বলছে। আচ্ছা, সো আমার বেসিক্যালি আমি যদি এই অঙ্কটা করতাম, মানে আমার 31 তারিখের এটা বলা না থাকতো, আমার অঙ্ক কিন্তু এখানেই শেষ। তাহলে আমরা কি করতাম? ডেবিট দিকের নগদের কলামটা যোগ করতাম, ক্রেডিট দিকের নগদের কলামটা যোগ করতাম। যে দিকটা বড়, অবশ্যই ডেবিট দিকটা বড়, তো ডেবিট দিকের যোগফলটা দুই দিকে লিখতাম। তারপরে এই যে যে অ্যামাউন্টটা কম আসছে, এই 20,800, এটাকে কি নামে লিখতাম ভাইয়া? ব্যালেন্স সিরি নামে লিখতাম। আমি যদি নর্মালি আসি, আমার এই অঙ্কে নগদ উদ্বৃত্ত কত, মানে আমার দুই সাইডের ডিফারেন্স, মানে নগদের ডেবিট দিকের নগদ কলাম আর ক্রেডিট দিকের নগদ কলামের বেসিক্যালি যে ডিফারেন্স, সেটাকে কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয় নগদ উদ্বৃত্ত। আমার এই অঙ্কে নগদ উদ্বৃত্ত কত টাকা পাইলাম? আমার এই অঙ্কে নগদ উদ্বৃত্ত পাইলাম হচ্ছে ভাইয়া 20,800 টাকা। আমি নগদ উদ্বৃত্ত কত টাকা পাইলাম ভাইয়া? 20,800 টাকা। তানজিম বলছে কিভাবে আসছে? দেখো ভাইয়া,
এই ডেবিট দিকে নগদ টাকাগুলো সব যোগ করছি, 26, 7,000, 7,000, 500, 7,500 যোগ করা কত টাকা পাইছি? 41,500। ক্রেডিট দিকে নগদ গুলো যোগ করছি, যোগ করলে কত টাকা পাইছি? 20,700। তোমরাই আমাকে বলছো। আচ্ছা, এবার দুই সাইডে ডিফারেন্স করছি, ডিফারেন্স করে 41,500 থেকে 20,700 বিয়োগ করলে কত টাকা থাকে ভাইয়া? 20,800 টাকা। ঠিক আছে, ওকে। আই বিলিভ কিভাবে আসছে এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। এখন দা কোয়েশ্চেন ইজ, আমার এই যে 20,800 টাকা আমি পাইছি, এই 20,800 আমার জন্য কি ভাইয়া? নগদ উদ্বৃত্ত। ঠিক আছে, এবার থেকে আমাকে কোয়েশ্চেনে কি বলছে, বাট কোয়েশ্চেনে আমাকে বলছে নগদ উদ্বৃত্ত এত টাকা আমি রাখতে পারবো না। আমার নগদ উদ্বৃত্ত কত টাকা আসছে? 20,800 টাকা আসছে। বাট আমাকে কোয়েশ্চেন বলছে তুমি নগদ উদ্বৃত্ত রাখতে পারবা কত টাকা ভাইয়া? 1,000 টাকা। নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রেখে বাকি টাকা কি করতে বলছে? ব্যাংকে জমাদান করতে বলছে। তো আমাদের এখন কি করতে হবে, মানে কত টাকা তাহলে ব্যাংকে জমাদান করব? আমার নগদ উদ্বৃত্ত কত টাকা আসছে? 20,800 টাকা আসছে। মানে ডিফারেন্সটাই, ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের ডিফারেন্সটাই আমার জন্য কি ভাইয়া? নগদ উদ্বৃত্ত। আমাকে বলছে তুমি নগদ উদ্বৃত্ত এত টাকা রাখতে পারবা না, তোমাকে যেটা করতে হবে এই দুই সাইডের ডিফারেন্সটা বের করতে হবে। ডিফারেন্স বের করছি, ডিফারেন্স বের করার পর আমাকে বলছে যে অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা কত? 20,800। বাট আমাকে বলছে এত টাকা রাখতে পারবো না, আমাকে বলছে যে আমি 1,000 টাকা রাখতে পারবো। ঠিক আছে, আমি কত টাকা রাখতে পারবো? 1,000 টাকা রাখতে পারবো। 1,000 টাকার বাকি টাকা কি করতে হবে? ব্যাংকে জমাদান করতে হবে। তো আমি যেটা করলাম, এই 20,800 থেকে বিয়োগ করলাম কত টাকা ভাই? 1,000 টাকা। নগদ উদ্বৃত্ত কত টাকা রাখবো? 1,000 টাকা রাখবো। বাকি কত থাকে ভাইয়া? 19,800 টাকা। এই 19,800 টাকা আমি কি করবো ভাইয়া? ব্যাংকে জমাদান করবো। এই 19,800 টাকা আমি কি করবো? ব্যাংকে জমাদান করবো। কারণ আমাকে কোয়েশ্চেনে কি বলছে? নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রেখে, আমার নগদ উদ্বৃত্ত ছিল কত? 20,800। এখান থেকে আমি এই 1,000 এখন কি করলাম? মাইনাস করলাম। এই এখান থেকে 1,000 কি করলাম? মাইনাস করলাম। মাইনাস করে আমি থাকে কত? 19,800। এই 19,800 ভাই আমি এখন কি করব? ব্যাংকে জমা দিব। কারণ নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রাখতে বলছে, আসছে 20,800, রাখতে বলছে কত? 1,000। রেখে বাকি টাকা কি করতে বলছে? ব্যাংকে জমাদান করতে বলছে। এখন আমারে বলো, ব্যাংকে জমা দেওয়া হলো, জাবেদা কি? ব্যাংকে যদি জমা দেই, জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। কত টাকা? 19,800, 19,800। এটা আমার কি একটা কন্ট্রা এন্ট্রি না? বলো, এটা আমার জন্য কি একটা কন্ট্রা এন্ট্রি না? আচ্ছা, সো আমি যদি জাবেদাটা এইখানে লিখি ব্যাংক ডেবিট, আপাতত উপরে এটা মুছে দিই কারণ এটা অলরেডি বুঝাই ফেলছি, এটা মুছে দিই। আমার জাবেদা কি হবে? আমার জাবেদা হবে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট, 19,800, 19,800। এবার এই কন্ট্রাক্টটি যদি আমি এখানে বসাই, আমার জাবেদা কি থাকতেছে? যদি আমি এই কন্ট্রাক্টটা আমার এই অঙ্কের মধ্যে বসাই, তাহলে আমি কোন দিকে বসবে? ফার্স্টে আমার জাবেদা ওয়াইজ কি বসবে? টাকাটা বসবে। ঠিক আছে, ব্যাংকে যেহেতু ব্যাংক ডেবিট দিকে, তাহলে এই এটা ডেবিট সাইড, ডেবিট দিকে ব্যাংকের কলমে কত টাকা বসবে? 19,800 টাকা বসবে। তারপর ক্রেডিট দিকে নগদ কলমে, ক্রেডিট দিকে নগদ কলমে কত টাকা বসবে ভাইয়া? 19,800 টাকা বসবে। কন্ট্রাক্ট যেহেতু, আচ্ছা, হিসাবের নাম কি হবে? এখানে হিসাবের নাম হবে ব্যাংক হিসাব। এখানে হিসাবের নাম কি হবে? এখানে হিসাবের নাম হবে নগদান হিসাব। সোজা। তারিখ কত হবে? তারিখ হচ্ছে 31 তারিখ, যেহেতু বলছে জুলাইয়ের 31। এখানেও কত হবে ভাইয়া? জুলাইয়ের 31। এইটা তারপর এখানে কি লিখতে হবে? এখানে যেহেতু সি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে সি। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো তো? ইব্রাহিমের কি মাথা খারাপ হয়ে গেছে? ওকে, আসি। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? ওমর ফারুকের ক্লাস শেষের পরে কি ওমর ফারুক খেয়ে দিয়ে ঘুম দিবা? ক্লাস কখন শেষ হবে? কান্নাকাটি করতেছে। ওকে, আসি। তো এরপর আমার কি করতে হবে? এরপর আমার আসলে কোনো কাজ তেমন একটা বেশি একটা কাজ নেই। এরপর আমার যেটা করি, দুই সাইডে যোগ বিয়োগ বের করতে হবে। এই দুইটা দাগ দিলাম, এদিকে দুইটা দাগ দিলাম। এখন আমার এদিকে যোগফল কত, এদিকে যোগফল কত সেটা বের করতে হবে। বেসিক্যালি তারপর ব্যালেন্স বিডি, তারপর ব্যালেন্স সিডি করতে হবে। তো আমার এই সাইডে যোগফল কত টাকা আসছিল একটু, এখন আমাকে যোগ বিয়োগ করে বলো যোগফল বিয়োগফল কত আসবে বলো। বুঝতে পারছি, ইয়েস ইব্রাহিম বুঝতে পারছিস জন্য, আরে সেরা, সবাই বুঝতে পারছি, কি মজা। এখন বেসিক্যালি দুই সাইডে যোগ বিয়োগ করে টাকা পরিমাণ লিখতে হবে। পুরো ম্যাথটা বেসিক্যালি পরের পেজে ফ্রেশ করে করা আছে, যেটা এতক্ষণ ধরে কারাগারি করে করলাম। এই পুরো পার্টটা এখানে পরের পেজে করা আছে।
সো এই হচ্ছে ম্যাম। সো বেসিক্যালি এখানে যেটা বলছে, আমার নগদ উদ্বৃত্ত আসছিল কত 20,800, বাট আমি রাখতে পারবো কত 1,000 টাকা। এই বাকি যে এক্সট্রা টাকাটা ছিল ওই টাকাটা কি করতে হবে, ব্যাংকে জমা দান করতে হবে। এই অঙ্কটা দুই ভাবে আসতে পারে, আমি তো নগদ দিয়ে দেখাইলাম। এই সেম অঙ্কটা আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে ব্যাংকের উদ্বৃত্ত দিয়ে বলতে পারে। ঠিক আছে, যদি ব্যাংকের উদ্বৃত্তটা দিয়ে বলে তাহলে ব্যাংক দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব, মানে ব্যাংকের ডেবিট সাইড ব্যাংকের ডেবিট সাইড যোগ করে যোগফল লিখবো, ব্যাংকের ক্রেডিট সাইড যোগ করে যোগফল লিখবো, দেন এক সাইড থেকে আরেক সাইড বিয়োগ করব, যে ডিফারেন্স থাকবে সেটাকে কি করব, নগদ টাকা হিসেবে উত্তোলন করব। সেটা দুইভাবে বলতে পারে, এক ব্যাংকে জমা দেওয়া হলো আর একটা ব্যাংক হতে উত্তোলন করা হলো। যেভাবেই বলুক, আমরা ম্যাপটা একবার মাথায় ঢুকে গেলে বাকি পুরোটাও কি করতে পারবো ভাইয়া, করতে পারবো। ওকে, কনফ্রেন্টিটা আরেকবার। তামিম দাঁড়াও 1 মিনিট ভাইয়া। ওকে, আসি। সো এখানে কনফ্রেন্টের যে পার্টটা হইছে, দেখো আমার এই যে আমি কি বলছি, এই 19,800 টাকা কি করতে হবে, ব্যাংকে জমা দান করতে হবে। যাবে দেখি নগদান ডেবিট, সরি, যে ব্যাংকে কি করতে হবে, ব্যাংকে জমা দান করতে হবে। যাবে দেখি ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। সো ডেবিট দিকে আমার কনফ্রেন্টের সংখ্যা কি, ডেবিট দিকে জাবেদা ওয়াইজ টাকা বসবে। সো ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসছে কত টাকা, 19,800। ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা বসছে কত, 19,800। আর হিসাবের নাম কি হবে, উল্টা। সো এখানে যেহেতু ব্যাংকের নগদের ঘরে টাকা বসছে, হিসাবের নাম কি লিখছি, ব্যাংক হিসাব। এখানে যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসছে, হিসাবের নাম কি লিখছি, নগদান হিসাব। তারপরে পুরাটা যোগ বিয়োগ করে বসে দিলাম, আমার অঙ্কটা শেষ। যোগ বিয়োগের পুরো কাহিনী পরের পেজে করে দেওয়া আছে, তো দেখে নিলে হয়ে গেল, আমার ক্লাস শেষ। জাস্ট তোমরা কয়টা এমসিকিউ অ্যানসার দিবা, তারপরে ছুটিটি, কি মজা। ওকে, এবার যদি আমরা আসি, ওকে আরে মজা নিও না আমাদের বাই। ওকে, সমস্যা নেই, আমাদের কয়টা এমসিকিউ আছে, এমসিকিউ করলে আমাদের শেষ। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। এবার যদি আমরা এমসিকিউ অ্যানসার গুলো দিই, সো আমরা তোমাদের লাস্টেরটা পোল দিব। আপাতত কোনটা ব্যবসার জীবনী শক্তি, নগদ টাকার ব্যবসার জীবনী শক্তি। কখন নগদান যে নির্ণয় করা হয়, দৈনিক নির্ণয় করা হয়। নগদ অর্থ আদান প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা, ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক ঘর নগদান বই সর্বদা কোন উদ্ভিদ প্রকাশ করে, এক ঘর নগদান বই অলওয়েজ ডেবিট উদ্ভিদ প্রকাশ করবে। এটা মাথায় রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এক ঘর নগদান বই অলওয়েজ ডেবিট উদ্ভিদ প্রকাশ করে, মানে এক ঘর নগদান বই যেহেতু নগদান বইয়ে নগদ কলামের কখনোই ক্রেডিট ব্যালেন্স হইতে পারে না, এটা মাথায় রাখবা। নগদান বইয়ে নগদ কলামে কখনোই ক্রেডিট ব্যালেন্স হইতে পারবে না। তার রিজনটা হচ্ছে, মানে আমরা যদি ব্যালেন্স সিডিবিডি করি, নগদান বইয়ের নগদ কলামের কখনোই ভাইয়া এই যে ব্যালেন্স বিডিটা, এটা আমরা কখনোই ক্রেডিট দিকে দেখবো না। নগদান বইয়ের নগদ কলামের কখনোই ক্রেডিট ব্যালেন্স হইতে পারে না। কারণ ক্রেডিট ব্যালেন্স বলতে কি বোঝায়, ক্রেডিট ব্যালেন্স বলতে বোঝায় পকেটে টাকা নাই বাট আমি টাকা খরচ করে ফেলছি, যেটা ইম্পসিবল একটা জিনিসপত্র। ঠিক আছে, ওকে। নগদান বইয়ের নগদ কলামের কোন ধরনের কি হইতে পারে না, কখনোই ক্রেডিট ব্যালেন্স হইতে পারবে না। ওকে, কোন ব্যালেন্স প্রকাশ করবে, অলওয়েজ ডেবিট উদ্ভিদ প্রকাশ করবে। এরপর নগদান বইয়ে লেখা হয় কি ভাইয়া, নগদ প্রাপ্তি প্রদান দুইটাই লেখা হয়। দুই ঘর নগদান বইতে থেকে 3 ঘর নগদান বইয়ের কয়টা কলাম বেশি হয়, 2টা কলাম বেশি হয়। দুই ঘর থাকে 14টা কলাম, দুই ঘর থাকে 12টা, 3 ঘর থাকে কয়টা ভাইয়া, 14টা কলাম। ওকে, আর এক ঘর থাকে 10টা। সাধারণত যে প্রতিষ্ঠান আদান প্রদান সবই নগদে করা হয়, তারা কোন ধরনের নগদ সংরক্ষণ করে, এক ঘরে সংরক্ষণ করে। কারণ এখানে সবই নগদে হয়। যদি ব্যাংকে হতো সেক্ষেত্রে তারা 2 ঘরা করতো, আর বার্তা আসলে সেক্ষেত্রে 3 ঘরা করতো। যেহেতু সবই নগদ হয়, তাহলে তারা কোনটা করবে, তাহলে তারা অনলি একটাই করবে। ওকে, দ্যাট মিন্স হচ্ছে এক ঘর নগদান বই। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, কোন ধরনের বার্তা নগদান লেখা হয়, নগদ 3 ঘর নগদান বইতে বার্তার কলামটা থাকে, তাহলে 3 ঘর নগদান বই বার্তার পরিমাণটা লেখা হয়। আর তোমাদের জন্য যেটা খুঁজতেছি, এই এমসিকিউটা পারলে বুঝবো তোমরা অনেক ভালো পারো। দেখি কয়জন পারো। এভরিওয়ান ইজ বাই বাট নো ওয়ান ইজ বাই। দেখি লাস্ট পর্যন্ত কে অঙ্কটা পারি। ওকে, আচ্ছা চাপ নাই, তোমাদের নিউ কুইজ দিচ্ছি। নিউ কুইজ, সরি, ওকে। পোল, আমাদের পোল একটুর মধ্যে চলে যাবে। সো পোল দেখে দেখি কে। ভাইয়ার স্পিড লাইক 3x,
তোমরা যে একটু এতক্ষণ আমার সাথে জ্ঞানজাম করতেছিলাম, ছুরি দেন ছুরি দেন ছুরি দেন, তো তোমাদের এই জ্ঞানজামের জন্য ইজি ইজি এমসিকিউ গুলো পড়ার টাইম নষ্ট করলাম না, এই কঠিন একটা এমসিকিউ নিয়ে আসছি যে এবার ভাইয়া পারলে অ্যান্সার দাও, এই কজন পারি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আরিয়া। ইয়েস, আমি ইনশাল্লাহ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স তো নিব, যতদিন ইনশাল্লাহ বেঁচে থাকবো ততদিন ইনশাল্লাহ ক্লাস নিব, এটাই ইচ্ছা আছে। সো এখন কারেন্টলি যে কাজটা আমরা এখন তখন করিনি, সো এই যে তোমাদের কুইজ শুরু হয়ে গেছে, সো কুইজের অ্যান্সার দাও তাড়াতাড়ি। সো আমরা বেসিক্যালি এইচএসসি 27 ব্যাচের জন্য অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচ আমাদের আছে, যেখানে আমরা অ্যাকাউন্টিং পড়াই, ফাইন্যান্স পড়াই। আর এইচএসসি 26 ব্যাচ যদি কেউ থেকে থাকো, তাহলে 26 ব্যাচে হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আছে ব্যবসায়িক বিভাগের জন্য। সো তোমরা যদি 26 ব্যাচ হও তাহলে এসএমপি কোর্স, যদি 27 ব্যাচ হও সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টিং এইচএসসি 27 অনলাইন ব্যাচ কোর্স। ওকে, দেখি কে পারে। দ্য অ্যান্সার ইজ ইয়ে। ওকে, অনেকে হচ্ছে মজার ভুলটা করবে, সেই ভুলটা আমিও করছিলাম ইনিশিয়ালি ম্যাথটা পড়ার পর। দেখি আসি। সো ইয়েস, যা ফাহাদ লিখছে 1,03,000 টাকা, ধন্যবাদ ফাহাদকে, বাট অ্যান্সারটা ভুল হয়েছে, ধন্যবাদ ফাহাদ। আসি, তো জিনিসটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ভুল অ্যান্সার দিচ্ছি। প্রথম অঙ্কটা বলছে জনাব আসিফ নগদে 1,00,000 টাকা, 70,000 টাকা যন্ত্রপাতি, 20,000 টাকার আসবাবপত্রের ব্যবসা আরম্ভ করে। বাট আমার নগদান পরিমাণ থেকে এগুলো আসবে? যদি আমি জাবেদার দিকে তাকাই, প্রথমটা জাবেদার কি হবে? নগদান ডেবিট, তারপরে হচ্ছে যন্ত্রপাতি ডেবিট, তারপরে হচ্ছে আসবাবপত্র ডেবিট, তারপরে হচ্ছে কি ভাইয়া মূলধন ক্রেডিট। ঠিক আছে, বাট আমার নগদানের মধ্যে অনলি কার টাকা আসবে ভাইয়া? এই নগদানের টাকা আসবে, বাকি কোনো কিছু টাকা ভাই আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। ঠিক আছে, তার কারণ নগদান বইয়ের মধ্যে আমরা অনলি কাকে নিয়ে আসি? যে সকল জাবেদার নগদানের ব্যাংক হিসাব আছে অনলি ওই পার্টটাই নিয়ে আসি, অন্য কোনো পার্টকে আনি না। তো আমার নগদান হিসাবে 1,00,000 টাকা পাইলাম। এরপরে বাপ্পির নিকট হতে বাপ্পির নিকট বিক্রয় 8,000 টাকা। স্যাররা, ভাইয়ারা, আপুরা দেখেন তো একটু, বাপ্পির নিকট আমি যে বিক্রি করছি, বাপ্পির নিকট বিক্রয় কত টাকা ভাইয়া? 8,000 টাকা। ব্যক্তির নাম উল্লেখ করা আছে, নগদ ব্যাংক বলা নাই, এটা কি লেনদেন? বাকিতে লেনদেন, থেকে আসবে? আসবে না। তারপরে আমার কি আছে? ভাড়া প্রদান, এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তো আমার মানে প্রাপ্তির দিকে কত? 1,00,000, আর প্রদানের দিকে কত? 5,000 টাকা মাইনাস, তাহলে কত টাকা থাকে? 95,000 টাকা। ইয়েস, দ্যাটস ওয়াই এটাকে লাস্টে রাখছি, যে একটা তো ভুল করতে হবে, বাট ভুল করে শিখা হইলে শিখাটা অনেকদিন মনে থাকে। ঠিক আছে, নাইস এন্ড স্টেডি। সো আমাদের অ্যান্সার 95,000 টাকা আমরা বুঝে গেছি। আপনাদের একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো তোমাদের জন্য দাঁড়াও, একটা জিনিস আছে, ওই জিনিসটা একটু দেখায়নি। সেটা হচ্ছে কি, ফ্রিতে তো কোনো কিছু হয় না, তাই না? ফ্রি এতক্ষণ যে ফ্রি একটা ক্লাস করলাম, তার মানে বিজ্ঞাপন দেখতে হবে, সেই বিজ্ঞাপনটা আসলে দেখিনি। বিজ্ঞাপন দেখার জন্য আমাদের যাইতে হবে কোথায়? আমাদের টেনিস স্কুলের ওয়েবসাইটে। তো বিজ্ঞাপন দেখার জন্য জানি না কতজন ওয়েট করবা, বাট বিজ্ঞাপন একটা মজার জিনিস আছে, তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে আমাদের এমনি স্কুলের ওয়েবসাইট। এমনি স্কুল ওয়েবসাইটে গেলে যদি তুমি এইচএসসি 26 জন্য এখানে ক্লিক করবে, 27 জন্য এই জায়গায় ক্লিক করবা। বাট আমরা এতগুলা জিনিসও করবো না, আমরা জাস্ট এইখানে ইজি কাজ করব। সেটা হচ্ছে কি ভাইয়া, লিখবো এইচএসসি 27, যদি 27 ব্যাচের হলে 27 লিখবা। লেখার পরে জাস্ট একটু নিচে আসবা, নিচে আসলে ভাইয়ার চেহারা দেখা যায় কোন জায়গায়? এই যে ভাইয়ার চেহারা দেখা যাচ্ছে, অ্যাকাউন্টিং 27 অনলাইন ব্যাচ, এটা সুন্দর এটা ক্লিক করবা। এখানে ভাইয়া মাথায় হাত ধরে তাকায় আছে, ভাই অ্যাকাউন্টিং অনেক কঠিন। আসলে অ্যাকাউন্টিং কঠিন, বাট সুন্দর মতো শিখতে পারলে প্র্যাকটিস করলে অ্যাকাউন্টিং সহজ। অ্যাকাউন্টিং কঠিন জন্য এত বেশি মানুষ ফেল করছে, বাট প্র্যাকটিস করতে হবে যাতে এই ফেলটা না হয়। এই কোর্স স্ক্রিন বাটন যদি ক্লিক করে ফেলো, ক্লিক করে তারপর আমাদের নিচে আসতে হবে, প্রোমো কোড যোগ করুন, এই বাটন ক্লিক করে আমার নাম লিখবা, তারপর লিখবা এইচএসসি 27। সো MAHIN দেন হচ্ছে HSC 27 মাহিন এইচএসসি 27 লিখে জাস্ট সাবমিট করলে কাচ্চি খাওয়ার টাকা পেয়ে যাবা। সো দ্যাট মিন্স 1,000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে, তুমি এবং বাসায় ফ্যামিলি নিয়ে কাচ্চি খাইতে পারবা। সো তখন 3,000 টাকার কোর্স কিনতে পারবো কয় টাকা ভাই? 2,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট। তারা ক্লাসটা করছে তাদের জন্য। আর যদি কেউ ফাইন্যান্স অ্যাকাউন্টিং সহ কিনতে চাও, সেক্ষেত্রে দুইটা মিলায় জাবেদা 27 এই প্রোমো কোড অ্যাপ্লাই করে কিনতে পারবা। সেক্ষেত্রে ডিসকাউন্ট হবে হচ্ছে 1,500 টাকা। ও সেই মানে 3,500 টাকা কিনতে পারতেছো। আসি, আমাদের অনেক বিজ্ঞাপন হয়ে গেছে, আর বিজ্ঞাপনের দরকার নেই, আমাদের ক্লাসে শেষ করে দিই। অনেকক্ষণ তোমরা ক্লাস করছো, যারা তো সুন্দর করে ক্লাস করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারটা কল দিয়ে জিজ্ঞাসা করবা। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আর ফ্রি ক্লাস হবে না এই মাসে, আগামী ফ্রি ক্লাস হবে আগামী মাসে। আর কোর্স কিনলে কোর্সে ভর্তি হয়ে যাও, ক্লাস হবে, কোর্সে দেখা হবে।
আটটা 1.5 ঘন্টা যখন ক্লাস করবো তখন দিকে আমাদের একদিন ঠিক আছে আরে ভাইয়া
আসসালামু আলাইকুম। আজ ছিল নবদান বইয়ের উপর আমাদের ফিকাস। ফিকাস আজকে আমরা কি কি শিখলাম চলো জেনে নেই শর্টে। তো ফার্স্টে আমরা নবদান বইয়ের চার প্রকার সেই জিনিসটা আগে নিয়ে আলোচনা করলাম। এক ঘর, দুই ঘর, তিন ঘর, খুচরা নবদান বই। যদিও আজকে আমাদের পড়ানোর টপিক ছিল এক ঘর, দুই ঘর আর তিন ঘর নবদান বই। তো এক ঘর নবদান বই, দুই ঘর নবদান বই, তিন ঘর নবদান বই করার আগে নবদান বই জিনিসটা কি, এখানে কি আসে আর কি কি আসে না সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। নবদান বইয়ের মধ্যে বেসিক্যালি কোনো ধরনের কোনো ধারা লেনদেন আসে না। আর স্পেসিফিক্যালি বললে যে সকল লেনদেনে জাবেদা করলে নগদ হিসাব বা ব্যাংক হিসাব পাওয়া যাবে না সে সকল লেনদেন নগদান বইয়ের মধ্যে আসবে না। ওকে, যদি আমরা সামনে যাই, এখান থেকে আমাদের বোঝার জিনিস হচ্ছে যে মানে আমাদের প্রাপ্তিগুলো বসে ডেবিট দিকে, প্রদানগুলো বসে ক্রেডিট দিকে, আর সবশেষে দুই সাইডের যোগ বিয়োগ বের করে আমাদের ব্যালেন্স বিধি আর ব্যালেন্স কি করতে হয় বের করতে হয়। এবার যদি আমরা সামনে যাই যে এক ঘর নগদান বই দেখতে কিরকম হয়, দেখতে এরকম হয়। যদি এখানে এটা দেখতে একটু পনেরো মতো লাগছে, মানে এটা এক ঘর নগদান বইয়ের মিনি ভার্সন। আমি এক্সপ্রেশন সামনে দেখতে পাচ্ছি, বাট এক ঘর নগদান বইয়ের টোটাল কলাম কয়টা দেয়া 10টা, আর টাকা কলাম কয়টা দেয়া 2টা। এই দিক দিয়ে একটা নগদ টাকা কলাম আর ক্রেডিট দিকে একটা নগদ টাকা কলাম। সামনে যদি যাই, আমরা এইখান থেকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা আমার নগদান এক ঘর নগদান বইয়ের মধ্যে আসবে না বা ওভারঅল নগদান বইয়ের মধ্যে আসবে না। বেসিক্যালি এখানে সোহেলের নিকট হতে নগদের, সোহেলের নিকট বিক্রয় যেটা লেখা আছে এইটা আমার কি আসবে না ভাইয়া, এটা আমার নগদের মধ্যে আসবে না, কারণ এটা একটা বাকি লেনদেন বা ধার লেনদেন, এটা আমার নগদান বইয়ের মধ্যে আসে না। তো এরপরে আমরা এরপরে পুরো ম্যাথটা দেখলাম, এটা হচ্ছে ম্যাক্স ভার্সন নগদান বই। তো এখানে প্রাপ্তিগুলো আমার ডেবিট দিকে, প্রদানগুলো আমার ক্রেডিট দিকে বসে। আর এই যে নগদ উদ্ধৃত বলে দিয়েছিল নগদ হবে, এটাকে আমরা কি নামে লিখি? ব্যালেন্স বিডি নামে লিখি। তারপর আমাদের এক ঘোরা শেষ হলো। এরপর আমরা কন্ট্রাক্ট নিয়ে কথা বললাম। সো কন্ট্রাক্ট কি কোনগুলো? সো কন্ট্রাক্ট দুইটাই আছে, নগদ অর্থ ব্যাংকের জমাদান অথবা ব্যাংক হতে নগদ টাকা উত্তোলন, যদি আমরা একটু সামনে রাখি। সো জাবেদা কি হয়? সো কন্ট্রাক্টের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে টাকা বসে জাবেদা অনুযায়ী, যেখানে যদি ব্যাংকের নগদান ক্রেডিট, তো এই জন্য ডেবিট থেকে ব্যাংক ধরে টাকা, ক্রেডিট থেকে নগদান ধরে টাকা, আর হিসেবের নাম হলো অপোজিট। তো এই জন্য নগদান প্রাপ্তির দিকে বসে নগদান হিসাবে, প্রদান দিকে বসে কি ব্যাংক হিসাবে। এর পরেরটা ক্ষেত্রে এবার যদি আমরা ম্যাথে আসি, এটা হচ্ছে মিনি ভার্সন অফ দুই ধরনের নগদান বই, যেখানে টোটাল কলাম হচ্ছে কয়টা থেকে 12টা। টাকা কলাম দুইটা, একটা নগদ কলাম একটা ব্যাংক টাকা কলাম, এই হলো টাকা কলাম দুইটা, নগদ টাকা কলাম একটা ব্যাংক টাকা কলাম একটা। তো এবার যদি আমরা দুই ধরনের নগদান বইয়ের দিকে তাকাই, দুই ধরনের নগদান বইয়ের এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল জানুয়ারি 10, যেটা আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। জানুয়ারি 20 তারিখে এই যে বাকিতে বিক্রি করছিলাম দুইটা টাকা পরিশোধ করছে 5% বাড়ায়। তো 10% বাড়ায় যখন পরিশোধ করছে, টাকা ছিল হচ্ছে প্রাপ্য দেবী বিক্রয় রেট 17,100 আর 5% বাড়ায় যখন ওই টাকাটাই পরিশোধ করতে গেছে, তখন আমাদের হচ্ছে নগদান দেবী, ব্যাংক দেবী, বার্তা দেবী, আর প্রাপ্য হিসেবে কি করছি আমরা এখানে ক্রেডিট করছি। ওকে, সেটা টাকার পরিমাণটা এখানে বসাই ফেলছি আমরা এই জায়গাটায়। তো টাকার পরিমাণ বসানোর পরে আমাদের এখানে যে কনফিউশন ছিল হচ্ছে ব্যাংকে টাকার পরিমাণ কত হবে। তো ক্যালকুলেশন ছিল একটা ভালো রকমের জটিল ক্যালকুলেশন ছিল। এই ক্যালকুলেশনটা যদি তোমাদের ক্যালকুলেশনটা দেখা রাখি, তাহলে তোমরা পরে এই ক্যালকুলেশনটা নিজেরা করতে পারো। ওকে, সেটা মাথায় রাখতে হবে। এইখানে উপরে 10 নম্বরে যে বার্তার কথা বলা ছিল আমাদের কারণ এবারটা, আর 20 নম্বরে যে বার্তার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য কি ভাইয়া, নগদ বার্তা। এবার যদি আমরা সামনে আগাই, তিন ধরনের নগদান বই। তো তিন ধরনের নগদান বইয়ের মধ্যে একটা সুন্দর আইটেম ছিল, সেটা হচ্ছে মিশর নিকটতে 5% বার্তা নষ্ট সেটা চেক পাওয়া গেল। তো আমরা এই ধরনের কেসে মনে রাখবো, যদি চেক পাওয়া যায় এখানে যে অ্যামাউন্টটা বলা থাকে সেই অ্যামাউন্টটা অলরেডি বার্তা মাইনাস করেই বলা আছে। তো আমাকে এখান থেকে আর বার্তা মাইনাস করতে হবে না। আর আমাকে এখান থেকে যদি বার্তা ক্যালকুলেশন করতে হয়, আমাকে দেখতে হবে কত পার্সেন্ট বার্তা করছে। 100 থেকে ওই পার্সেন্টটা মাইনাস করে আমরা কি করব, যে টাকার অবস্থা বলা থাকে ওইটাকে ভাগ করে দিব। যেখানে 5% বলা আছে, আমরা 100 থেকে 5 বিয়োগ করলাম, ওটাকে ভাগ করলাম কত দিয়ে? 95 দিয়ে ভাগ করে দিয়ে আমরা বার্তার অ্যামাউন্টটা কি 95 দিয়ে ভাগ করছি, আর 5 দিয়ে গুণ করে আমরা বার্তার অ্যামাউন্টটা বের করে ফেলছি। এবার যদি আমরা সামনে যাই, এখানে টাকা পরিমাণ আমরা বসাই ফেলছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের মোস্ট এক্সট্রিম আইটেম, সেটা হচ্ছে যে নগদ উদ্বৃত্ত 1000 টাকা হাতে রেখে অবশ্য টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এটা আমরা আসলে কিভাবে করবো, যদি আমরা একটু সামনে আগাই, আমরা এখানে ফার্স্ট যে কাজ করবো, কোন সবগুলো আইটেম কি করতে হবে, বসে ফেলতে হবে। এরপর ডেবিট দিকে নগদ কলাম যোগ করতে হবে, যেটা হচ্ছে 31,500। ক্রেডিট দিকে নগদ কলাম যোগ করতে হবে, যেটা হচ্ছে কত, 20,700। এরপর ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে যে ডিফারেন্সটা হবে, সেটা হচ্ছে আমার জন্য কি দেয়া, নগদ উদ্বৃত্ত। আমরা যদি একটু উপরের দিকে তাকাই, এটা হচ্ছে আমার কত টাকা নগদ উদ্বৃত্ত, 20,800 টাকা। আর আমাদের কিন্তু কোশ্চেনে বলছে
1000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দান করতে। তো এই জন্য আমরা 20,800 থেকে 1000 টাকা মাইনাস করলাম, পাইলাম কত? 19,800। এই টাকাটা এখন আমরা কি করবো? ব্যাংকে জমা দান করবো। তো ব্যাংকে জমা দান করলে যাবে দেখি ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। তো কনফ্রেন্টলি তো ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসবে, ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা বসবে, হিসেবে নাম হবে অপোজিট। তো এভাবে আমরা এই অঙ্কটা শিখে ফেললাম। এরপর আমাদের ছিল সুন্দর একটা এমসিকিউ। আমি একদম লাস্ট টাইমটা চলে যাই। লাস্ট টাইমটা শুরু ছিল যে আমাকে এখানে কোয়েশ্চেনে বলছে যে আসিফ নগদ এত টাকা দিয়ে অর্থনৈতিক কয়েকদিন সার্ভিস ক্রয় করছে না বাপ্পি নিকট বিক্রয় করছে। এই এমসিকিউটা অনেকে যে কনফিউশন করে যে বাপ্পির নিকট বিক্রয়টা কি করবে, প্রাপ্তির দিকে বসে ফেলে, এটা তো আসবে না, তার কারণ তো টাকাতে বিক্রি করছে। সেই জন্য 1 লাখ টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করে আমার আনসার কত টাকা আসবে? 95,000 টাকা আসবে। না থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখতেছো তাদেরকেও, তাহলে পুরো ক্লাসের একটা সামারি দেখতে ও ভাই মারো মুঝে মারো। হ্যাঁ আমি দরজা সামনে দিছি। হ্যাঁ পাঠটা পালন করে ভাতে পালন করছি থাকা যায় না। সিএস বা সেটা ও মানে কিন্তু ট্যাগটাই ভালো। প্রধানত জেনে থাকার মধ্যে প্রধানত জেনে থাকারই বেশি আনন্দ, কারণ তাই কমানো অপ্রধানের মধ্যে লুকিয়ে আছে প্রধান, কারণ প্রধানের মধ্যে অপ্রধান প্রধানত লুকাতে পারে না। সমাজে চলার পথে জেনে থাকা এটা হচ্ছে জিপলাইন, যা ফিফা প্লেয়ার আছে। তোমরা ক্রিকেটের ব্যাপারে জিপলাইন দেখেছো, আর এটা হচ্ছে গার্ডেন অফ ফ্রি ফায়ার অফিসের রাখা ক্রিকেটের ব্যাপারে জিপলাইন। তোমরা অফিসটা দেখতে চাও বা কেন শুনতে তো অফিস, এটা হচ্ছে গার্ডেন অফ ফ্রি ফায়ার অফিস, ইন্টারন্যাশনাল অফিস। সেখানে আসছি আমরা, এখানে জিপলাইন ছিল। রিয়েল লাইফ ক্রিকেটের ব্যাপারে জিপলাইন করতেছি। তারপর কেন বুকি হাই টেবিল সো বুকি ক্রিকেটের জিপলাইন ইউজিং ফাসাইড। এই ভিডিওতে আসলে লাইক করেন জানো ইন্টারনেট লেটস গো ফর এভরি একটা ভিডিও করে দিতে 26-এর জন্য সমাজে চলার পথে প্রধানত জেনে পরিকল্পনা বানানো হয়েছে। থাকা 26-এর জন্য একটা ভিডিও করতে হবে। আচ্ছা আমাদের কাছে স্পেসিফাই করে না সমান প্রাধান্য দিতে পারে সমাজে চলার পথে তারাই বেশি প্রাধান্য। ধান্যেরই আধিক্যের কারণে কবি বলেছেন ধর্মধান্যে হিসেবে করা আমাদেরই মুশকিল। সকল প্রতিকূলতার মাঝে আমরা প্রধানত জেনে থাকি কিছুই জেনে থাকা যায় না প্রতিকূলতা ছাড়া। সকল প্রতিকূলতাকে যারা জয় করতে পারে প্রধানত তারাই জয় করতে পারে সকল প্রতিকূলতাকে। প্রতিকূলতা জয় করার পর তারা প্রধানত জেনে থাকে যে কিছুই প্রধানত না জেনে থাকা যায় না, কারণ জেনে থাকা কখনো প্রধানত হতে পারে না। ইতিহাস আমরা প্রধানত জেনে থাকি যে কিছুই প্রধানত না জেনে থাকা যায় না, কারণ জেনে থাকা কখনো প্রধানত হতে পারে না।
আর সেটা কম থাকবে প্রধানত জেনে থাকা এবং প্রধানত জেনে থাকা প্রধানত জেনে থাকা বেশি আগ্রহ তাই অবদানের মধ্যে কি আছে প্রধান আর প্রধানের মধ্যে অবদান প্রধানত থাকতে পারে সমাজে চলার পথে প্রধানত জেনে থাকা প্রধানত জেনে থাকা এই রুমের ভিডিওটা করে রুমে একটা ভিডিও করে দেন হ্যাঁ এরকম আলো ভালো বুঝছো No. ক্যামেরা দেবো ওইটা থেকে আমার ঢুকানো এত প্রসেসর ভাই কাট শট একটাই হবে